নমস্কার। মহাযুদ্ধ 2026 নিয়ে আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের আলোচনার বিষয় বাংলা এবং অসমের ভোটের যে রেকর্ড সেই নিয়ে, অর্থাৎ ভোটদানের হার একেবারে ছাপিয়ে গেছে। একদিকে অসম যখন দেখতে পাচ্ছি 85, তখন অন্যদিকে ভোটদানের হার বাংলায় 93%, সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে বলা যায়। এবং বাংলার ভোটার তালিকায় এবারে যে কাটা ছেঁড়াই কি মানুষকে বহুমুখী করলো এমনটা উঠছে প্রশ্ন। দু রাজ্যের মহিলা ভোটারদের রেকর্ড উপস্থিতিতে কার পাল্লা ভারী এই ধরনের প্রশ্ন উঠছে। পাশাপাশি প্রশ্ন উঠছে যে কি ভেবে ইভিএম এর বোতাম টিপলেন সাধারণ মানুষরা, কারণ এত সংখ্যক ভোট পড়েছে, নজির গড়েছে। একদিকে আসামের ভোটের হার যদি দেখি 85%, সেই রেকর্ডও ভেঙে দিয়েছে আসামের ভোটদানের হারের হিসাবে। বাংলায় যা হয়েছে সেটা তো সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশনার তিনি এমনটাও বলেছেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে এই যে ভোটদানের হার এর আগে কখনোই চোখে পড়েনি। এই 93% যে ভোটদানের হার কখনো হয়নি, অর্থাৎ নজির গড়েছে বাংলার এবার প্রথম দফার নির্বাচন। আপনারা জানেন গতকাল বাংলার 16টি জেলার 152টি আসনে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এবং আরো একটা যদি আমরা নজিরের কথা বলি তাহলে আরো একটি রেকর্ড হয়েছে বাংলায় মানেই বোমাবাজি, রক্তপাত, বাংলায় ভোট মানেই সেখানে সংঘর্ষ। এবং সে জায়গায় দাঁড়িয়ে এবারের যে ভোট আমরা দেখতে পেয়েছি, ভোট পূর্ববর্তী বা ভোটদানের দিন কোনো ধরনের তেমন কোনো বড় ঘটনা ঘটেনি না বা মৃত্যু মিছিল আমরা দেখিনি। এর আগে যখন বাংলায় ভোট হতো তখন বাংলায় ভোট পঞ্চায়েত হোক, লোকসভা ভোট হোক, আমরা প্রত্যেকটি ভোটেই দেখেছি রক্তপাত, অর্থাৎ মানুষের প্রাণ যাবেই। এর আগে 60, 70, 80 ছাপিয়ে গেছে সে মৃতের সংখ্যা। কিন্তু এবার যদি আমরা দেখি ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া তেমন কিন্তু কোনো ঘটনার আসেনি সামনে। একমাত্র নির্বাচন কমিশনের যে চ্যালেঞ্জ হাতে নিয়েছিল সেই চ্যালেঞ্জকে যথাযথভাবে তারা সুপরিকল্পিতভাবে এই প্রথম দফার নির্বাচন তারা পরিচালনা করেছে এবং তারই প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি গতকাল বাংলার প্রথম দফা নির্বাচনে। এবং আজ সমস্ত বিষয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা থাকবেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক হরিশঙ্কর বাবু জুড়ে গেছেন বাংলা থেকে এবং স্টুডিওতে রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা শ্রমিক দত্ত বাবু। দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। এবং অসম থেকে রাজনৈতিক বিশ্লেষক তিলক রঞ্জন দাস, তিলক বাবু রয়েছেন আমাদের সঙ্গে। প্রত্যেককেই ধন্যবাদ, প্রত্যেককে আমাদের সাফ কথা আসার জন্য এবং আমাদের আলোচনা আসার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি বাংলার থেকে যে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক হরিশঙ্কর বাবু, স্যারের কাছে যাব। হরিদা, এই যে এবারের যে নির্বাচন বাংলায়, প্রথমেই বলি এই ধরনের রেকর্ড সংখ্যক ভোট এর আগে তো কখনো হয়নি। গোটা যদি ভারতবর্ষের ইতিহাস যদি আমরা ইতিহাসের পাতা যদি উল্টাই, এই 93% ভোট এর আগে বোধহয় কোথাও ভোটদানের হার এই ধরনের কোথাও দেখা যায়নি। কি বলবেন প্রথমে? হরিশঙ্কর বাবু শোনা যাচ্ছে? হরিশঙ্কর বাবু আমাদের সঙ্গে এখনো জুড়তে পারেননি, তবে আমি চলে যাব। রাজনৈতিক বিশ্লেষক তিলক রঞ্জন বাবু রয়েছেন। তিলক বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন যে এবারের যে ভোটদান, বাংলায় ভোটদানের হার 93% হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে এক সর্বকালের রেকর্ড বলা যায়। কিভাবে দেখছেন বিষয়টিকে? পর্যালোচনা করি তাহলে নির্বাচন কমিশনকে অসংখ্য ধন্যবাদ যে তারা 10-এ 10 পেয়েছেন এবারের ভোটে বাংলাতে নির্বাচন করানোর ক্ষেত্রে। ফিডব্যাক আছে, রিপিট তো আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে এই যে ভোটের পার্সেন্টেজটা, এটা আমাদের দেখার মধ্যে এযাবৎকালের মধ্যে নয়, ইতিহাসের মধ্যে মনে হয় এ ধরনের পার্সেন্টেজ অফ ভোটিংটা সর্ববৃহৎ হয়েছে বাংলাতে প্রথম দফার নির্বাচনে। তো সেদিক দিয়ে বলতে গেলে আমাদের সাধারণ ভোটারদের মধ্যে যে রাজনৈতিক সচেতনতা, সেটা অনেকাংশেই নয় অধিকাংশ ক্ষেত্রেই বৃদ্ধি পেয়েছে, যেটা অত্যন্ত শুভ একটা লক্ষণ এবং শুভ একটা দিক আমরা বলতে পারি। রাজনৈতিকভাবে আমাদের সাধারণ নাগরিকরা এবং ভোটাররা অত্যন্ত সচেতন হয়ে উঠেছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন যথাযথভাবে। যে ক্ষেত্রে যেটা চেয়েছেন নির্বাচন কমিশন, সেক্ষেত্রে তারা কিন্তু পুরোপুরি সাকসেসফুল। এটা অসংখ্য ধন্যবাদ
জানাতে আমের একটুকু কার্পণ্য করব না নির্বাচন কমিশনকে। এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ভোটের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ আমাদের কিন্তু উৎসাহ বৃদ্ধি করেছে যে আমরা একটা পৃথিবীর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমরা গণতান্ত্রিক উপায়ে যে মতদান হয় সেই গণতন্ত্রের সেই সর্ববৃহৎ উৎসবে আমরা সকলে পার্টিসিপেট করেছি। এই অংশদারিত্ব আমাদেরকে বুঝিয়ে দিয়েছে আমাদের সাধারণ জনগণের মধ্যে ভোটারদের মধ্যে যে কতটুকু ক্ষমতা রয়েছে। আমরা সেটা না হয় পরে বিশ্লেষণ করব, কে আসবেন কে যাবেন গদির লড়াইয়ে, নির্বাচনের ক্ষেত্রে শাসক দল থাকবেন না বিরোধী দল শাসন ব্যবস্থায় আসবেন, সেটা পরবর্তী বিচার্য বিষয়। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের পর সেটা বিশ্লেষণ করা যেতেই পারে। কিন্তু এটা সাধারণভাবে বলতে গেলে আমি যে বলতে চাই, হয়তোবা আপনারা পরবর্তীতে এই প্রসঙ্গ আনতে পারেন যে এসআইআর কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে, যে অনেকেই যে ভোট দিয়েছেন অনেকের মনে একটা ভীতি যাব। তিলক বাবু অনেকের এই মুহূর্তে একেবারে কি কারণে এই ধরনের এই রেকর্ড গড়া হয়েছে সে বিষয়ে আমরা আলোচনায় ফিরবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, বিজেপি নেতা প্রশান্ত মজুমদার রয়েছেন এবং দুজনকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে। আমি যদি তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষের কাছে যাই, বিশ্বজিৎ বাবু কি বলবেন, কাল যে এই যে রেকর্ড সংখ্যক ভোটদান পড়েছে, ভোটদানের হার যদি আমরা দেখি 93%, অবাক করার মতো, তাই নয় কি? দেখুন, যত বেশি ভোট তত জোরালো হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন। 23 তারিখে যে প্রথম দফা যে ভোট হলো, সেই ভোটে বিজেপির কোমর ভেঙে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং উন্নয়নের প্রতি বিপুল সমর্থন বাংলার মানুষ দিয়েছে। আর এই যে 122টা ভোট, তার মধ্যে আমরা 125টা সিটে জিতব। আসলে বিজেপি যে বাংলা বিরোধী অবস্থান এবং নির্বাচন কমিশন যে বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, এর বিরুদ্ধে বাংলার মানুষ ভোট দিয়েছে। এসআইআর যে আতঙ্ক বাংলার মানুষের মধ্যে তৈরি করেছে নির্বাচন কমিশন এবং বিজেপি নেতৃত্ব, তার বিরুদ্ধে বাংলার মানুষ একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। 4 মে মমতা বন্দ্যোপাধ্যায় 4বার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আবার হবেন। কিন্তু প্রশান্ত বাবু একটা বিষয়, প্রশান্ত বাবু বলছি, বিশ্বজিৎ বাবু একটা বিষয় আপনাকে জিজ্ঞেস করি, যে প্রচলিত ধারণা আছে যদি প্রচুর পরিমাণে ভোট পড়ে তাহলে সাধারণ প্রতিষ্ঠান বিরোধী হয়, অর্থাৎ ক্ষমতাসীন সরকারের বিপক্ষে যায় জনতার রায়। বিশ্বজিৎ বাবু কিন্তু এখানে যাবে না, এখানে প্রচুর ভোট মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রত্যাবর্তন ভোট। আপনি 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 দৃঢ় বিশ্বাস এখানে আপনাদের মানুষ যে বিজেপি বাংলা বিরোধী অবস্থান, আচ্ছা আপনাদের দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হচ্ছেন? দেখুন এসআইআর আমরা বলছি পশ্চিমবাংলায় আমরা এসআইআর বিরোধী ছিলাম না। আপনারা 2 বছরের কাজ 2-3 মাসে করতে পারেন না, কিন্তু আপনারা করেছেন। পশ্চিম বাংলাতে তারপরও কিন্তু বিশ্বজিৎ বাবু রেকর্ড সংখ্যক ভোট পড়েছে। এসআইআর হয়েছে, এসআইআর প্রক্রিয়া নিয়ে আপনাদের যথেষ্ট আপত্তি ছিল, এসআইআর এর বিরোধিতা আপনারা করেছেন শুরু থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কোর্ট পর্যন্ত চলে গেলেন এসআইআর এর বিরোধিতায়। তারপর যে ছবিটা এখন দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ খোলা হাতে সমর্থন করেছেন। বেশ, সেটা তো চৌঠামেই বলবে। আমাদের সঙ্গে যেহেতু বিজেপি নেতা শ্রমিক বাবু রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে, একেবারে আপনি সঙ্গেই থাকুন, আপনার বক্তব্য আবারও শুনবো আমরা। শ্রমিক বাবু, যে বিষয়টি বলছেন বিশ্বজিৎ বাবু, যে এসআইআর এর আতঙ্কে সকলে ভোট দিয়েছে, এসআইআর থেকে নাম বাদ হয়ে যাবে এবং চতুর্থবারের মতো মমতা বন্দ্যোপাধ্যায় আসবে এবং এটা বলছেন যে তারাই আবার ক্ষমতায় ফিরছেন, সেটাই ট্রেন্ড বলছে, এমনটাই তার বক্তব্য। সম্ভব? দেখেন, সেটা কোনোদিনই সম্ভব হবে না, কারণ দাদার এইসব কথা বলার আগে ওনার একটু ডাটা দেখতে লাগছিল। ডাটাটা হলো 2011 সালে যখন
তৃণমূল কংগ্রেস সরকারে আসে, তার আগে যখন সিপিএম ছিল, তখন 2006 সালে ভোট শেয়ার ছিল 76%। তার থেকে জাম্প করে 82% ভোট শেয়ার হয়, মানে 6%-এর জাম্প হচ্ছে, হয়ে সরকার চেঞ্জ। যখন আমরা জানি যখন জাম্প হয় তখন অটোমেটিক্যালি সরকারের এক্সিস্টিং সরকারের বিরুদ্ধে এই জাম্পটা হয়, অ্যান্টি ইনকামবেন্সি যেটা বলা হয়। 2011 সাল তারপরে যে ধাপে যেটা ইলেকশনটা হলো তাতেও সেম, 2016 সালে 82%, 2021 82%, এইবার 21-এর পরে 2026 সালে এটা চলে গেল 10% হাইক। 10% হাইক কি কোনোদিন কোনো স্ট্র্যাটেজিক কোনো পলিটিশিয়ানের মাথায় কি এটা আসে না যে 10% হাইক কেন হতে পারে? বলার জন্য বলতেই পারি আমার মমতা ব্যানার্জি আসবে, এই করবে সেই করবে, সেটাও মানে শাসক দলের বলার অধিকার আছে, কিন্তু যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন 10% হাইক কোনোদিন সরকারের পক্ষে যায় না, বিপক্ষেই যায়। তার সবচেয়ে বড় উদাহরণ দেখুন, এই যে মমতা ব্যানার্জির ভোট ব্যাংকটা হলো গিয়ে মুসলিম ভোট ব্যাংক, ঠিক আছে? মুসলিম আমরা জানি, মুসলিমরা কিন্তু মাইনরিটিস, বেসিক্যালি মুসলিমসরা সবসময় 96 থেকে 97% ভোট কাস্টিং হয় ওদের, কিন্তু হিন্দুদের ভোট কাস্টিংটা কিন্তু জেনারেলি কম থাকে। এইবার যখন 10% হাইক করেছে, জাম্প করেছে, সেই জাম্পের মধ্যে হিন্দুদের ভোট পার্সেন্টেজটা অলরেডি বেড়ে গেছে, কারণ বাইরের থেকে অনেক প্রবাসীরা এসছেন, ওরা এসে ভোট দিয়েছেন, যারা হিন্দু প্রবাসী ওরা এসে ভোট দিয়েছেন। আর এইবারের ইলেকশনটা কিন্তু হিন্দু ভার্সেস মুসলিম ভাবেই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয়েছে, কারণ দেখুন যেসব এরিয়াতে ভোট পার্সেন্টেজ বেড়েছে সেগুলো কিন্তু বর্ডার এরিয়াস। বর্ডার এরিয়াতে ভোট পার্সেন্টেজ বাড়ার কারণ এটাই যে যারা বর্ডারের সাথে জড়িত আছে, বাংলাদেশ বর্ডারের সাথে, ওরা জানে যে ওরা হিন্দুরা জানে ওরা সংখ্যালঘু হয়ে গেছে, ওরা বাঁচতে গেলে এই ভোট কাস্টিং যদি প্রপারলি না হয় তাহলে আগামী দিনে ঘর ছাড়াই হতে লাগে ভোট। একদমই। তো এই ধরনের স্ট্যাটিস্টিক্যালি এটা কোনোদিনই সম্ভব না যে এই ইলেকশনের পরে, এই ফার্স্ট রাউন্ডের পরে মমতা ব্যানার্জি পাওয়ারে আর থাকতে পারবেন। আর সবচেয়ে বড় উদাহরণ ওদের নেতা অনুব্রত মণ্ডল, উনি প্রথম বলেছিলেন 130-এর মতো উনি সিট পাবেন, উনি ভোট শেয়ার দেখে বলছেন যে এত বড় ভোট শেয়ার আমি জীবনে দেখিনি, 15টা সিট কংগ্রেস, তৃণমূল কংগ্রেস পাবে কিনা সেটা সন্দেহ। সেটা ওদের নেতার মুখের ভাষা, আমাদের মুখের ভাষা না। একদমই একদমই। তো তার জন্য এটা প্রমাণ হয়ে যাচ্ছে যে এই ক্যালকুলেশনে মমতা ব্যানার্জির যাওয়া এবার একদম নিশ্চিত। একেবারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে জুড়ে গেছেন রাজনৈতিক বিশ্লেষক হরিশঙ্কর বাবু। হরিশঙ্কর বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। হরিশঙ্কর বাবু, এই যে রেকর্ড সংখ্যক ভোটদানের হার 93% বাংলার বুকে সর্বকালের রেকর্ড এখন পর্যন্ত বলা যায়, কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টিকে? নমস্কার। দেখুন, এই যে বিষয়টা এসছে সর্বোচ্চ রেকর্ড, এই রেকর্ডটা কিন্তু মানুষের একটা বিপুল পরিমাণ অংশগ্রহণ যেটা আমরা দেখেছি, এই অংশগ্রহণটা দেখুন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম একদিকে যেমন পরিসংখ্যানের দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনি রাজনৈতিক বাস্তবতারও একটি স্পষ্ট প্রতিফলন। উত্তরবঙ্গের কুচবিহার বলুন, আলিপুরদুয়ার বলুন, ইভিএমের দু একটা জায়গায় হয়তো বিভ্রাট ঘটেছে, তারপরেও কিন্তু এই যে বিপুল সংখ্যক এই গণতন্ত্রের একটা উৎসব, এ মানুষ পার্টিসিপেট করেছে, এর থেকে আমরা বুঝতে পারি এটা একটা বড় ফ্যাক্টর হয়েছে এসআইআর। এই প্রেক্ষিতে এতটাই গুরুত্বপূর্ণ কারণ ভোটার তালিকা সংশোধনের এই প্রক্রিয়া তত্ত্বগতভাবে স্বচ্ছতা আনার জন্য হলেও বাস্তবে অনেক জায়গায় প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে। ফলে একদিকে স্বচ্ছতার দাবি জোরদার হয়েছে, অন্যদিকে অন্তর্ভুক্তির প্রশ্ন সামনে এসেছে, যেখান থেকে একটা ভীতিও কাজ করেছে যে যদি বাই চান্স এই বছর আমরা ভোট না দেই তাহলে হয়তো আমাদের ভোটটা বা নামটা কাটা যেতে পারে। সেই কারণে বাইরে যারা ভোটার, এমনকি বিদেশেও যারা থাকেন, তারাও কিন্তু ফিরেছেন এই এসআইআর এর উপলক্ষে এবং এই ভোট উৎসবে তারা পার্টিসিপেট করেছে। আরেকটা বিষয়, যে শাসক গোষ্ঠী যেসব প্রকল্পগুলো করেছে সেই সব প্রকল্পগুলোর যেসব স্বাধীনতাগুলো মানুষ ভোগ করছে এবং তার থেকে একটা দায়বদ্ধতার খাতিরেও
যে আমরা যদি ভোট না দেই তাহলে হয়তো এই প্রকল্পগুলো সবসময় আমরা কন্টিনিউ পাবো না, এই রকম একটা ভীতি থেকেও এই ধরনের উৎসবে তারা কিন্তু পার্টিসিপেট করেছে। লক্ষ্মীর ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী বলুন, যুবসাথী বা আবাস যোজনার মতো উদ্যোগ এক্ষেত্রে বহু আমার একটা মানুষের প্রশ্ন জীবনে আছে সরাসরি হরিশঙ্কর প্রভাব বাবু। ফেলেছে অবশ্যই। হরিশঙ্কর বাবু, এবং প্রকল্পের তাদের কথা আপনি হয়তো- বললেন, প্রকল্প তো আসামেও আছে, একাধিক প্রকল্প। এবার প্রকল্পের জন্য ভোট দিচ্ছে, এত শতাংশের হারে বেড়েছে। এর আগেও এই প্রকল্পগুলো ছিল 2016 2021-এ, তখন এত মাত্রায় ভোট হয়নি। হ্যাঁ, এসআইআর এর বিষয়টি আপনি বললেন আতঙ্ক, সেটা বলা যেতে পারে যে সকলের নাম বাদের একটা বিষয় থাকতে পারে, কিন্তু একদম, প্রকল্পের কারণটা খাতিরে হলো কেউ ভোট যদি দিতে by এসছে, chance আরেকটা আমরা কারণ কি ভোটটা হতে না পারে দেই? না? একদম হরিশঙ্কর বাবু, আরেকটা কারণ হতে পারে না যে তারা পরিবর্তন চাইছে? দেখুন, সরাসরি যারা এই ধরনের প্রকল্পগুলোকে ভোগ করছে তাদের কিন্তু একটা পারসেপশন আছে, তারা পরিবর্তনের পক্ষে নয়। কিন্তু যারা এতদিন পর্যন্ত বেশ, এগুলোকে বাংলায় পরিবর্তন না avoid প্রত্যাবর্তন করেছে, প্রয়োজন, সে বিষয়ে আলোচনায় আসবো ভোটের নিরিখেই। এবার আমাদের আজকের আলোচনা হচ্ছে যে সব রেকর্ড ভেঙে দিয়েছে এবারে বাংলার ভোট, এবং পাশাপাশি অসমেও কিন্তু ছাড়িয়েছে 85, অর্থাৎ অসমেও রেকর্ড সংখ্যক ভোট কিন্তু এবার পড়েছে। প্রথম দফার নির্বাচন যদি দেখি, বাংলার 93%। আমরা আলোচনায় ফিরছি, আমাদের সঙ্গে এই মুহূর্তে বিজেপি নেতা প্রশান্ত মজুমদার রয়েছে পশ্চিমবঙ্গ থেকে। প্রশান্ত বাবু, আপনার কাছে এবারে আসবো। প্রশান্ত বাবু, কিছুক্ষণ আগে হরিশঙ্কর বাবু একটা কথা বলছিলেন, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তিনি রয়েছেন, তিনি বলছেন যে প্রকল্পের জন্য এবং এসআইআর এর আতঙ্কে এত সংখ্যক ভোটদানের হার। কথাটা কিভাবে দেখছেন, মানে কি মনে হচ্ছে আপনার, কতটা সত্য? কথাটা হচ্ছে প্রকল্প আর এসআইআর এর আতঙ্ক। ঘটনাটা হচ্ছে যে আমরা প্রথমেই যেটা লক্ষ্য করেছি একদম জ্ঞান হওয়ার পর, এটা হচ্ছে যে প্রত্যেকবারই ভোটের সময় একটা ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। এবং আমার বাড়ি মুর্শিদাবাদে, এবং সেখানে দমকল খবরের শিরোনামে থাকবে না, এবং সেখানে কোনো মায়ের কোল খালি হবে না, হুম এরকম কোনোদিন হয়নি হুম যতগুলো নির্বাচন আমরা দেখেছি। হুম প্রথমত হচ্ছে মানুষের একটা জনবিস্ফোরণ ঘটেছে এই কারণে যে বাঙালি হিন্দুরা বিশেষ করে তারা ভোটের ব্যাপারে দীর্ঘদিন একটা উদাসীন ছিল। হুম কিন্তু আমাদের যে আপনার যে কমিউনিটি আছে, সংখ্যালঘু কমিউনিটি বলে, যদিও মুর্শিদাবাদের সংখ্যাগুরু, হুম কিন্তু তারা কিন্তু ভোটের সময় একজোট হতো। কিন্তু বাঙালির মধ্যে, বাঙালি হিন্দুদের মধ্যে একটা সর্বদাই সমন্বয়, এটাকে একটা উৎসব, এটা একটা আমার ভোট দিলেও হবে না দিলেও হবে, একটা গাছাড়া ভাব, কিংবা হয়তো কোনো একটা বোম পড়লো, কিংবা হয়তো কোনো জায়গায় মার্ডার হয়ে গেল, কোনো গন্ডগোল হলো। হিন্দুরা এমনি ভীতি, একদম ভীতুর জাত হয়ে গেছে। তো ঘটনাটা হচ্ছে তারা মধ্যবিত্ত যে সমস্ত বাঙালি আছে হুম তারা এইসব গন্ডগোলের মধ্যে জড়াতে চায় না। হুম কিন্তু এইবার নির্বাচন কমিশনের যে পরিস্থিতি সৃষ্টি করেছে, এবং তার মধ্যে মানুষের ভয়ের ভাব কেটে গেছে। এবং আমরা এই সমস্ত সবসময় দেখছিলাম যে ভোটের 3-4 দিন আগে থেকেই হুম হয়তো খবরের শিরোনামে উঠে আজকে অমুক জায়গায় 2টো কোল খালি হয়ে গেল মায়ের, কারো হয়তো শাখার সিঁদুর মুছে গেল। তো সেইগুলো কোনো খবর আমরা পাইনি। হুম তো মানুষের একটা সাহসিকতার মনোভাব দিতে পেরেছে নির্বাচন কমিশন। হুম এবং আগামী দিনে আমাদের পশ্চিমবঙ্গেই যাতে থাকে, পশ্চিম বাংলাদেশ না হয়ে যায়, যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যেরকম জিহাদি ঘোষণা হয়েছে, হুম আমরা কিন্তু কখনোই প্রগতিশীল ভারতীয় মনস্ক মুসলমানদের বিরুদ্ধে নয়, আমরা কিন্তু সর্বদাই তাদেরই বিরুদ্ধে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে জেহাদি কার্যকলাপ চালাচ্ছে। হুম কারণ তারা সীমান্তবর্তী এলাকায় দিয়েছে যে তোমরা তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারবে, কিন্তু শঙ্খধ্বনি দিতে পারবে না, বাড়ি থেকেও মারা গেলে শবদাহকে শ্মশানে নিয়ে যাবে,
কিন্তু হরিধ্বনি করতে পারবে না। হুম। এই যে একটা জেহাদি কার্যকলাপ, হুম এবং পার্টিকুলার মুর্শিদাবাদে দেখা যাচ্ছে যে সমস্ত সরকারি সম্পত্তি রয়েছে হুম। সেগুলোর মধ্যে একটা জবরদখল চলছে এবং তাদের একটা গুন্ডা রাজ চলছে। হুম। তারা বিভিন্ন টাকা দিয়ে লালগোলা, ভগবানগোলা বেশ। যে সীমান্তবর্তী বেশ, এলাকা বিশ্বজিৎ আছে বাবু কিছু একটা তা- বলতে চাইছেন। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু, বলুন। তৃণমূলে তো বিশ্বজিৎ ঘোষ রয়েছেন, উনি কিছু বলতে চাইছেন, বলুন। PCR উনি বলছেন দেখুন আমাদের বাংলা সম্প্রীতি ঐতিহ্য রক্ষা করে এসেছে দীর্ঘদিন ধরে। আমাদের বাংলায় ভারতবর্ষের সব জাতির লোক বসবাস করে। 2014 সালের পরে যখন বিজেপি ক্ষমতা আসে কেন্দ্রে, তারপর থেকে তাদের শুরু হলো হিন্দু মুসলিম। আমরা বাংলা মানুষ আছি, আমাদের বাড়িতেও কেউ মারা গেলে আমাদের মুসলিম ভাইরাও শ্মশানে গেছে এবং এখনো যায়। আবার কোনো মুসলিম মারা গেলে এই হিন্দু ভাইরাও সেই বিজেপি খবরটা তৃণমূল যায়, দুজনেরই অডিও দাও। এটা আমাদের ঐতিহ্য। আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ডেভেলপমেন্ট করছেন আরে আসল প্র্যাকটিক্যাল পশ্চিমবঙ্গের জায়গায় মানুষের আসুন। জন্য, সেই জায়গা থেকে বিজেপি ডেভেলপমেন্টের কথা বলে না। প্রশ্ন করুন। বলুন আজকে পশ্চিমবঙ্গে এসে এতগুলো বিজেপি মুসলমান মারা উন্নয়নের যাচ্ছে, কথা কি বলেছে? কারা মেরেছে? হিন্দুরা মেরেছে? পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি অধীনস্থ যেসব কলকারখানা ছিল, যেসব কোম্পানি ছিল, মরছে তৃণমূল, সেসব মারছে কোম্পানি তৃণমূল। 14 সালের কোন পর রাজনীতি বন্ধ নিয়ে হয়ে আসছেন গেছে, আপনারা? বন্ধ এসব করে কথা দিয়েছে। বলতে- রেল তারা বিক্রি করে দিয়েছে, তারা এলআইসি বিক্রি করে দিয়েছে, তারা ব্যাংকগুলোর সংখ্যা কমিয়ে দিয়েছে, তারা এয়ারপোর্ট বিক্রি করে দিয়েছে। শুধু আদানি আম্বানির সরকার, তাদের ভোটের লড়াই হচ্ছে হিন্দু মুসলিম করা, এই করে ভোট লড়াই। পশ্চিমবঙ্গে যে সিপিএম এর ভোট বিজেপি পেত, এবার সে সিপিএম ভোটটা বিজেপি পাবে না। এবার বিজেপি পশ্চিমবঙ্গে গতবার 17 পেয়েছিল, তার থেকেও নিচে নেমে আসবে। এটা বাংলার মানুষ অঙ্গীকার করেছে যে এত ভোট জোরালো ভোট, বেশ, একজন একজন করে বাংলার বলুন, মানুষ একজন তৃণমূলকে প্রত্যাবর্তন করবে 2026 সালের বিধানসভা ভোটে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালে আর কি 14 বারের জন্য মুখ্যমন্ত্রী বানাবে। জেলে আছে, আপনারা দেখবেন এই কথাটা বিজেপি বলুন। নেতা যখন বলে, সেটা সত্যি সত্যি তারা সামনে মিথ্যা কথা বলুন। বলে আসে। একদম বছরে avoid 2 করবেন কোটি না। লোকের চাকরি দেওয়ার কথা নেতাদের বলেছিল শেখানো বুলি বলবেন নরেন্দ্র না। মোদী, নিজের মধ্যে দিতে পারেনি। প্রশ্ন করুন। আসামে আজকে আসামে কয় নোটবন্দি করার লক্ষ পর বেকারের হাজার চাকরি হয়েছে মানুষকে জানেন? দাঁড় করিয়েছে। বিশ্বজিৎ বাবু, অসমে কজন বেকার যুবকের চাকরি হয়েছে জানেন? বিজেপি সরকার রয়েছে এখানে, ভালো বলতে পারবে শ্রমিক বাবু। দেখেন, আজকে আমি যত দাদাকে প্রশান্ত দা শ্রমিক বলছিলেন, আছে, আমাদের আরে তৃণমূলের নেতা পরিযায়ী বলছেন, শ্রমিক আছে, পরিযায়ী শ্রমিকগুলো বিজেপি যে সমস্ত রাজ্যে শাসন করছে সেই সমস্ত রাজ্যে যাচ্ছে, তারা কি অত্যাচারিত হয়ে যাচ্ছে? দেখেন না ঈদের সময় কি করে ট্রেন ভিড় করে চলে আসছে। লজ্জা লাগে না আপনাদের আরে এসব বলতে? বিহার হচ্ছে এখানে কেন আপনাদের সরকার, নেতা বিহার মার খাচ্ছে? WG সরকার, কেন অন্য জায়গায় কাজ সবচেয়ে করতে বেশি যাচ্ছে? পরিযায়ী শ্রমিক যারা বিহার এখানে থেকে ধান যায়। কাটে, প্রথমে চাল সবচেয়ে বেশি উৎপাদনের পরিযায়ী প্রথম শ্রমিক ছিল, উত্তরপ্রদেশ তারা থেকে ধান যায়। কাটতে চলে এটা যাচ্ছে বলুন না কেন? উত্তরপ্রদেশে, দেখুন বিহারে। বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় আলু দুঃশাসন চাষি করেছে। আত্মহত্যা করছে। 14 বছরে উড়িষ্যায় 2 কোটি আলু বন্ধ মানুষের করে দিলেন। কর্মসংস্থান হয়েছে। এটা জমির আমরা চাষের বলছি না। আলু জমিতেই এটা থাকছে। দিল্লি সরকারের নীতি আয়োগ এজেন্সি বলছে পশ্চিমবঙ্গে দেখেন, 40% আমি একটা কথা বলছি বেকারি দাদা, কমে আমাদের তৃণমূলের নেতা বলছেন যে উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি মানছি আপনাদের তৃণমূলে উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয়নি, আপনাদের নেতার উন্নতি হয়েছে। আপনারা উন্নতি করেছেন, হ্যাঁ, চুরির উন্নতি করেছেন, আপনারা তৃণমূলে উন্নতি করেছেন, কাটমানির উন্নতি করেছেন, আপনারা উন্নয়ন করেছেন, করাপশনের উন্নতি করেছেন। আপনারা উন্নয়ন এতটুকু হয়েছে যে আপনাদের নেতারা আজকাল জেলে থাকে, বাড়িতে থাকতে পারে না চুরির জন্য। তো এর জন্য আপনাদের উন্নতি হয়েছে। আরো উন্নতি আপনারা করেছেন, শিল্প যা ছিল ওয়েস্ট বেঙ্গল থেকে তারা দিয়ে চলে গেছেন, তো সেটা আপনাদের উন্নতি হয়েছে। আরো উন্নতি আপনারা করেছেন, 26,000 লোকের যারা চাকরি দিয়েছিল চাকরি আপনারা দিতে পারেননি, কিন্তু আসামে 2 লক্ষ লোকের চাকরি বিনা পয়সায় হয়েছে। মেধাবী ছাত্রদের আরে চাকরি দাদা, হয়ে একবার এসে আসে ঘুরে যান। সামান্য আপনাদেরকে একই পরিবারের নয়জন, বাংলার জনগণ আপনাদের আর উন্নতির ফল দেবে, 300 মিটার উন্নতি দূরে হবে আপনারা দেখে নিয়েছেন। পুলিশ এই যে কালকে কপিতে ইলেকশন চুমুক যেটা মারছে। হয়ে গেল, 93% যে কি ভোট সেটা সংস্কৃতি আপনাদের এনেছেন? উন্নতির জন্য। ভোট এই দিয়ে যে কে হত্যা করেছিল? ভোট বলুন তো হয়েছে, একটু। আপনাদের প্রত্যেকটা নেতার উন্নতি হয়েছে, জনগণের উন্নতি হয়নি, প্রত্যেকটা নেতার উন্নতি হয়েছে। আপনারা সেটা মানুন, উন্নতি আমরা বলছি, হ্যাঁ আরে উন্নতি হয়েছে। আপনারা তৃণমূলের যে উন্নতি তৃণমূল উন্নতি হত্যাকাণ্ডটা করেছে, ঘটালেন, ওদের কারা নেতাদের মেরেছে? উন্নতি হয়েছে, চুরি আমাকে চামারদের বলুন, উন্নতি বিজেপি হয়েছে, মেরেছে? যারা চটিচাটা করেছে ওদের উন্নতি হয়েছে, যারা তৃণমূলের দালাল হয়ে কাজ করেছে আপনাদের ওদের উন্নতি অনুব্রত, হয়েছে, আপনাদের যারা কাগজে তৃণমূলের জন্য কি করছে? কাটমানির রোজগার করেছে বড় বড় ওদের ভোটের উন্নতি গুরুবাতাসা, হয়েছে,
যারা চাকরিতে দালালি উন্নয়নের করেছে ওদের পাঁচালী উন্নতি আবার হয়েছে। তৈরি করেছে। হ্যাঁ, বেশি উন্নতি লজ্জা যারা লাগে না করেছেন ওরা আপনাদের? জেলে চলে গেছেন, যারা উন্নতি কম করেছে ওরা এখনো জেলের বাইরে আছে, 4 মের পরে ওরাও জেলে চলে যাবে, কারণ উন্নতি ওদেরও হবে। বেশ, এবার ভোট ও উন্নয়নের নিরিখে হয়েছে, পরিবর্তনের দিকে ঝুঁকছে না প্রত্যাবর্তন, সেটা তো চৌঠা মে বলবে। তবে এর সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন অসম এবং বাংলা থেকে। আমি এক এক করে যাব। আমি প্রথমে তিলক বাবুর কাছে যাব। তিলক রঞ্জন বাবু রয়েছেন অসম থেকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। তিলক রঞ্জন বাবু, এর আগে আমরা অসমের ভোট দেখেছি, এক দফায় ভোট হয়েছে, 85% ভোট পড়েছে, সেটাও কিন্তু একটা রেকর্ড সংখ্যক ভোট। এবং বাংলায় যদি দেখি সেটা সর্বকালের ভোট দান তো বলাই যায়। আমি এই মুহূর্তে আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রতিবেশী দুই রাজ্যের যে রেকর্ড সংখ্যক ভোট, একদিকে যদি আমরা এখানে দেখি, অসমে দেখি বিজেপির অপোজিটে রয়েছে, অর্থাৎ বিরোধী দলের হিসেবে রয়েছে কংগ্রেস, এবং বাংলায় তৃণমূলের অপোজিটে রয়েছে বিজেপি। অর্থাৎ এই যে একটা চক্র, মানে অসমের শাসক বিরোধী, বাংলার শাসক বিরোধী, কি মনে হচ্ছে এই দুই রাজ্যের ভোটাভুটিতে কোন দলের লাভ কোন দলের ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? দেখুন, সেটা আপনি আগেও বলেছেন যে গণদেবতার রায় আমরা 4 তারিখেই বুঝতে পারবো যে শাসক না বিরোধীর পক্ষে গেছে। তবে ভারতবর্ষের নির্বাচনের দিকে তাকালে, বিগত দিনগুলোতে, বিগত বছরের নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, যখনই আপনার অধিকাংশ ক্ষেত্রেই যখন দেখা যায় যে খুব প্রচুর পরিমাণে ভোট পড়েছে, তখন কিন্তু একটা পরিবর্তনের দিকেই আমরা দেখতে পাই। 90% ক্ষেত্রে কিন্তু শাসক দলের পরিবর্তন হয়, কিন্তু 10%, 20% ক্ষেত্রে বর্তমান শাসক দল আবার পুনরায় আবার শাসনভার পেতে পারেন। কিন্তু আমরা যদি তা দেখি যে পরিবর্তনের দিকেও কিন্তু একটা চূড়া স্রোত কিন্তু বইছে, পরিবর্তনের দিকেও কিন্তু মানে একটা চূড়া বাংলার স্রোত কথা বইছে। বলছেন তো? এটা বাংলার আমরা কথা বলছেন তো? কিন্তু অস্বীকার করতে পারি না। কিন্তু সেই পরিবর্তনটা এখন কিভাবে হচ্ছে, সেটা গণদেবতার রায় কোন দিকে যাচ্ছে, সেটা আমরা কিন্তু 4 তারিখ 4 মেতেই আমরা বুঝতে পারবো। তো আমরা এখানে একটা জিনিস ভালো করে যদি লক্ষ্য করি যে এখানে উন্নয়নের সপক্ষে কেউ শাসক দল গান গাইছেন, বিরোধী দল উন্নয়নের হয়নি বলে যে কথা বলছেন, এবং বিভিন্ন প্রকল্পের সুবিধা নিয়ে নির্বাচন কেউ শাসক দল লড়ছেন, আবার পরিবর্তনের উন্নয়ন হয়নি বলে বিরোধীরা লড়ছেন। সেটা কিন্তু একটা এমন একটা জায়গায় পৌঁছেছে, গণদেবতার রায় কিন্তু তখনই আসবে যখন তারা ভোটাররা অলরেডি সচেতন হয়ে গেছেন। এখন কোনো ধরনের ভীতি কাজ করছে না, আমার প্রকল্পগুলো আমার বাঁচাতে হবে, ভোট না দিলে নাম কেটে যাবে এইসব প্রকল্প থেকে, সেটা কিন্তু নয়। কিন্তু একটা পরিবর্তনের ঝোঁক কিন্তু আমরা গণদেবতার উপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একটা কথা তিলক রঞ্জন বাবু, মানুষ বর্তমান সময় দাঁড়িয়ে, তিলক রঞ্জন বাবু, সাধারণ মানুষ, আমরা আম জনতা, আমরা বর্তমান সময় দাঁড়িয়ে কি চাইবো? উন্নয়ন চাইবো, উন্নতি চাইবো, সুরক্ষা চাইবো। সে জায়গায় দাঁড়িয়ে সেই মাপকাঠিতে অসম এবং বাংলাকে যদি পাশাপাশি রাখেন, তো দুটো রাজ্যের মধ্যে তো একটা ফারাক রয়েছে। আমরা আম জনতার যদি আমরা দৃষ্টিতে আমরা দেখি দুটো রাজ্যকে, তাহলে দুটো রাজ্যের মধ্যে তো একটা ফারাক রয়েছে। সেটা তো অবশ্যই বলতে হবে যে আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমি অসমের বাসিন্দা হিসেবে বলছি না, বাংলা থেকে অসমের আইন শৃঙ্খলা অনেক উন্নত মানের। সেটা আমরা সংবাদ মাধ্যমে, পত্রপত্রিকায়, নিউজ চ্যানেলে কিন্তু অবিরত দেখে আসছি, সেটা কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই। তো এই দিক দিয়ে মানুষের মনে একটা ভীতি কাজ করছে যে আমাদের যে আইন শৃঙ্খলা সেটা যাতে উন্নততর পর্যায়ে যায়, সেদিকে কিন্তু ভোটারদের কিন্তু একটা ভালো সংখ্যক ভোটারদের নজর রয়েছে, যাতে আমরা এই দিকে গন্ডগোল, মারামারি, কারণ এটা তো আপনি স্বীকার করতে হবে, একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করব। যদি আমরা আজ থেকে 20-25 বছর বা এর পেছনে আগে যদি পেছনের দিকে তাকাই, তখন আসামে আসতে বাংলার মানুষরা ভয় পেত। এখন আজকের দিনে দাঁড়িয়ে এখান থেকে মানুষ বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ বাংলায় যেতে ভয় পায়। এটা কি সত্য না মিথ্যা? মানুষের ধারণা, ভুল ধারণা না ঠিক ধারণা, আপনি বলুন তো। পরিবর্তন তো একটা হয়েছে। ভুল ধারণা নয়, কিন্তু পরিবর্তন একটা হয়েছে, এটা অবশ্যম্ভাবী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা পরিবর্তন হয়েছে, কার পক্ষে ভোটটা এসছে সেটা 4 তারিখ বোঝা যাবে, কিন্তু ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেটা কিন্তু ভালো সংকেত দিচ্ছে না শাসক দলের পক্ষে।
একদমই আমি বেশ ভোটের বেশ কথা বলছি। বেশ হরিশঙ্কর এখন বাবু কিন্তু- রয়েছেন আমাদের সঙ্গে বাংলা থেকে। হরিশঙ্কর বাবু এর আগেও একাধিক বিষয়ে বলছিলেন ভোট নিয়ে এসআইয়ের আতঙ্ক এবং প্রকল্পের খাতিরে হয়তো এবার ভোট বাক্সে এত শতাংশ রেকর্ড সংখ্যক ভোটদান। হরিশঙ্কর বাবু আপনার কাছে একটা প্রশ্ন রাখছি, আমরা আসাম থেকেই আজকের এই আলোচনা করছি, আমরা আসামবাসী হিসেবে বা যদি আমরা দেখি যেই প্রশ্নটা এর আগে আমাদের তিলক রঞ্জন বাবুকে আমি করছিলাম, আমাদের অসমের তো একটা উন্নয়ন হয়েছে, সেটা আপনারা কি অস্বীকার করতে পারবেন? সে জায়গা দিয়ে দু রাজ্যের যদি আপনি বিশ্লেষণ করেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক প্রেক্ষাপট, কোথাও না কোথাও গিয়ে কিন্তু দুটো রাজ্যের একটা বিশাল ব্যবধান রয়েছে, সেটা আপনি কি মানতে পারছেন এই মুহূর্তে না মেনে নিতে চাইছেন না, কোনটা? না দেখুন, আমি অসম নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে আমি যেটুকু বলবো, অসমের দেখুন, অসমের পুরো বিষয়টা এক এক সময় এক এক রকম হয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাপারটা হচ্ছে সেটা আহ, আমরা আমরা কিন্তু সেটাকে ফিল করছি না। দেখুন, এত বড় একটা রাজ্য, দুটো একটা ইনসিডেন্ট সেখানে হয় এবং সেগুলো সঙ্গে সঙ্গে সেগুলোকে ওভারকাম করা রাজ্যের প্রশাসনের দায়িত্ব, এবং আমাদের চোখে কিন্তু সেগুলো ধরা পড়েছে। ওখানে এরকম নয়, তারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করে এবং করছে। অ্যান্ড এইখানে আমি বলছি যে ভোট বাড়ার যে একটা বিষয়, সেইখানে আরেকটা বিষয় আমি নিয়ে বলছি যে ডোর টু ডোর ক্যাম্পেইন এবং বুথ লেভেলের মোবিলাইজেশন, এই একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আমি ব্যক্তিগতভাবে এবং আমার সামাজিক কর্তব্যের জন্য এবং বিভিন্ন এনজিওর সঙ্গে যুক্ত থাকার জন্য আমি বুথ টু বুথ এবং লেভেল গ্রাম টু গ্রাম অনেক জায়গায় ঘুরেছি এবং বিভিন্ন প্রকল্পের যে হাতছানি সেগুলো আমি দেখেছি, এবং একটা জিনিস আমার কাছে পরিষ্কার মনে হয়েছে, এইখানে যে মানুষ টু মানুষ যে কানেকশন, সেই কানেকশনটা একটা বড় ফ্যাক্টর হয়েছে। এই ভোট পার্সেন্টেজ বাড়ার কারণে ওয়েলফেয়ার স্কিমের ডাইরেক্ট ইম্প্যাক্ট, যারা সরাসরি কোনো প্রকল্পের সুবিধা পেয়েছেন তারা অনেক সময় নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে ভোট দিতে আগ্রহী হয়েছেন, আবার যারা দু একজন বঞ্চিত হয়েছেন তারা হয়তো অন্যদিকে ঘুরে যাচ্ছেন। এবং আরেকটা বিষয় হলো ওমেন ভোটার পার্টিসিপেশন। সাম্প্রতিক সময়ে মহিলা ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যেটা বিগত আগে বেশ, মহিলা ভোটারের কথা যখন বললেনই, মহিলারা তাহলে কোন দিকে ঝুঁকেছেন? মহিলারা কিন্তু আরজিকর কাণ্ড দেখেছে, লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি মহিলারা আরজিকর কাণ্ড দেখেছে। মানুষ দেখুন, তারা কি পরিবর্তন চাইবেন না? একটা কথা একটু আমি অনেক জনের সঙ্গে কথা বলেছি, সেইখানে আমি তাদের সঙ্গে কথা বলতে গিয়ে দেখেছি যে তারা বিগত সরকারের সঙ্গে তুলনা করছেন বারবার, যখন বলছেন দু একজন যদি খারাপ ব্যবহার করেছে তাদের সঙ্গে। সন্দেশখালীর বিষয় মনে আছে হরিশঙ্কর বাবু? সন্দেশখালী আরজিকর কাণ্ড একাধিক ঘটনা রয়েছে বাংলার বুকে, সেগুলোকে অস্বীকার করার জায়গা আছে হরিশঙ্কর বাবু? আমি তো বারবার বলছি সেই কথাটা। আমি বলছি যে ম্যাক্সিমাম মানুষের যেটা মনে ঢুকেছে যে আগে যে সুবিধাটা পেত না, এখন সেই সুবিধাটা পাচ্ছে। দু একজন দু চার জায়গা থেকে যেসব দুষ্কর্ম দু চারজন করছে তাদেরকে হটিয়ে তারা আবার ফিরে আসছে এবং তাদেরকে সাইড করে দিয়ে তাদেরকে ধিক্কার জানিয়ে আবার কিছু মানুষকে তারা নিয়ে আসছেন সামনে, এবং দুই চারজনের আমি কথা শুনেছি। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তারা বারবার বলছেন যে চেনা শত্রু অচেনা শত্রুর থেকে ভালো। এই যে কথাগুলো আমি শুনতে পেয়েছি, এইখানে আমার মনে একটা গভীর দাগ কেটেছে। এবং দুই প্রতিবেশী রাজ্যের যে রেকর্ড সংখ্যক ভোট তা নিয়ে আলোচনা করছি, কার লাভ কার ক্ষতি এই রেকর্ড ভোটে। আমরা আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন। আমি শ্রমিক বাবুর কাছে একটু যাব, বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শ্রমিক বাবু, এর আগে আমরা এক দফায় ভোট দেখলাম অসমে, আর সেখানেও আমরা রেকর্ড সংখ্যক ভোট দেখেছি, সেখানে মহিলাদের
উপস্থিতি একেবারে চোখে পড়ার মতো ছিল। প্লাস জেনজির কথা যদি বলি, অর্থাৎ নতুন ভোটার থেকে শুরু করে যারা নবপ্রজন্মের রয়েছে তারা প্রত্যেকেই এসেছেন। সকাল থেকে দীর্ঘ লাইন আমরা দেখেছি, সে একই ছবি যেটা বাংলায় আমরা দেখেছি, সকাল থেকে সেই দীর্ঘ লাইন। এবং অসমের যদি আমরা প্রেক্ষাপট আলোচনা করি, অসমেও কিন্তু রেকর্ড সংখ্যক ভোট এবারে পড়েছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এমনটাই কথা উঠে আসছে, তারা এই যে উন্নয়ন দেখেছে, অসমের উন্নয়ন দেখেছে, তার পক্ষে তারা রয়েছেন এবং সে জায়গায় দাঁড়িয়ে তারা স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসেছেন এবং এই সরকারের প্রতি সন্তুষ্টি দেখিয়েছেন। এটা আমাদের কথা নয়, যারা বিশ্লেষকরা রয়েছেন তারাই বলছেন। হ্যাঁ, এটা সত্যি কথা। কারণ দেখেন, বিগত 10 বছরে আসামে যা উন্নতি আমরা দেখেছি, এবার ভোট পার্সেন্টেজ লাস্ট ইয়ার ছিল 82% অলমোস্ট, এবার ধরেন 85 to 86%, 3-4% যে বৃদ্ধি হয়েছে, তাতে কি আছে, যারা মহিলা প্লাস নিউ ভোটার্স, যেটাকে জেনজি আপনি বলছেন। এবার দেখেন, বিগত 10 বছরে আসাম যা উন্নতি দেখেছে, আমরা সবাই একই মতে আছি। বিরোধী পক্ষে বিরোধীরা করতেই পারে, কিন্তু আসামের জনগণ যে উন্নতি, সে প্রকল্পর কথাই বলুন, চাকরির ক্ষেত্রে বলুন, ইকোনমিক্যাল গ্রোথের কথা বলুন, রাস্তাঘাটের কথা বলুন, স্বাস্থ্যের কথা বলুন, শিক্ষার কথা বলুন, সব দিকে আমরা উন্নতি করে গেছি। এই উন্নতির জন্যই কিন্তু আজকে জেনজি বলুন বা মহিলারা বলুন, যে ধরনের আমরা লাভার্থী স্কিমগুলো দিয়েছি, আমরা কিন্তু কোথাও এইসব স্কিমগুলো দেওয়ার পিছনে কিন্তু কোনো দালাল রাখিনি। কারণ ডাইরেক্ট বেনিফিশিয়ারি যেগুলো বেনিফিটস আছে ডাইরেক্ট অ্যাকাউন্টে গেছে। আমরা অন্য কোনো দলের মতো আজকে ওয়েস্ট বেঙ্গলের তৃণমূলের মতো আমরা দালাল রাখি। যদি দালাল থাকতো তাহলে ওরা জেলে চলে যেত, কারণ এতদিনে এত লোকজন তো বুঝতে পারতো দালালি হচ্ছে, গন্ডগোল হচ্ছে, লোকজন চিৎকার চেঁচামেচি করতো, এটা কেওস সৃষ্টি হতো। কিন্তু আসামে বিগত 10 বছর কিন্তু আপনি এই ধরনের কোনো কেওস দেখবেন না। আর সবচেয়ে বড় এক্সাম্পল, 10 বছর শাসন করার পরে কিন্তু আসামের বিরুদ্ধে, বিজেপি সরকারের বিরুদ্ধে কোনো অ্যান্টি ইনকামবেসি ঢেউ ছিল না। প্রত্যেকটা মানুষ জনগণের সাথে আমাদের সরকারের সঙ্গে ছিলেন। ওরা দুহাত বলে আমাদেরকে আশীর্বাদ করেছে, আর আশীর্বাদটা আমাদের ইভিএম মেশিনেই বন্ধ হয়েছে আশীর্বাদটা। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন র্যালিগুলো করেছিলেন, আশীর্বাদ র্যালি করেছিলেন, লোয়ার আসাম থেকে শুরু করে ব্রহ্মপুত্র ভ্যালি থেকে শুরু করে বরাক ভ্যালি অবধি প্রত্যেকটা জায়গায় কিন্তু অপূর্ণ লোকজনের সমর্থন ছিল ওখানে। আর এই সমর্থনে এটাই প্রমাণ করছে যে অপোজিশন বলে কোনো কিছু আসামে ছিলই না। কারণ যদি আপনি ক্যালকুলেশন হিসাবে আসেন, যদি ক্যালকুলেশন হিসাবে কংগ্রেসের আর বিজেপির কিন্তু, যদি ওরা দু পার্টিকে ধরা হয়, কংগ্রেস বিজেপি, আমাদের কিন্তু ভোট শেয়ার কংগ্রেস থেকে 4% বেশি ছিল, কিন্তু আমাদের সিট কিন্তু ওদের থেকে ডাবল ছিল। ওরা 29টা সিট জিতেছিল, আমরা কিন্তু এই 4% ভোট শেয়ারে কিন্তু 60 সিট জিতে এসেছিলাম লাস্ট ইলেকশনে। সো আমাদের ভোট শেয়ারটা কিন্তু কনসলিডেটেড ভোট শেয়ার। আমরা যখন ওদের ভোট শেয়ারটা ডাইভার্টেড ভোট শেয়ার, আমাদের একটা কনসলিডেটেড ভোট শেয়ার হয়, যে কারণে এইবারও যে 4% যেটা ইনক্রিজ হয়েছে, এই 4%-এর মধ্যে ম্যাক্সিমাম পার্সেন্ট বিজেপির পক্ষেই গেছে। আর এই বিজেপির পক্ষে যাওয়ার কারণে আমরা মনে করছি যে আগামী 4 মেতে আমরা একটা বৃহত্তর জয় পাবো। আর আমরা আশা করছি যে আমাদের গত বছরে যেটা আমাদের অ্যাচিভমেন্ট ছিল বা আমাদের রেজাল্ট ছিল, তার থেকে আমরা অধিক ভালো রেজাল্ট করে আমরা কিন্তু আসামকে একটা ভালো সরকার দিতে। যেহেতু আপনারা ক্ষমতায় আছেন, আপনারা যথেষ্ট আশাবাদী, আপনারা আবার ক্ষমতায় আসছেন। আমি যদি তৃণমূলের পক্ষে রয়েছেন, বাংলা থেকে বিশ্বজিৎ বাবু রয়েছেন, বিশ্বজিৎ বাবু, সে একই প্রশ্ন যদি আপনাকে বলি যে এই যে বিশাল অঙ্কে, এর আগে আপনি বলছিলেন আপনি যথেষ্ট, আপনাদের দল যথেষ্ট আশাবাদী, কিন্তু কিসের নিরিখে? মানে আমি জানতে চাইছি, বাংলার উন্নয়নের ছবিটা বা বাংলার সুরক্ষার ছবিটা আপনি কিভাবে সংক্ষেপে ব্যাখ্যা করবেন, যার জন্য ভোট বাক্সে রেকর্ড ভোট পড়েছে? ছোট্ট করে যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন। দেখুন, আমি বলছি, উনি আসামের কথা বলছেন, আসামে কি ডেভেলপমেন্ট করেছেন ডব্লিউপি সরকার? মানে আসামে সবচেয়ে বেশি পরিযায়ী শ্রমিক রয়েছে। আমাদের পশ্চিমবাংলা 2021 সালে বিজেপি হেরে যাওয়ার পর পশ্চিমবাংলাকে রীতিমতো বঞ্চিত করেছে। পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা, পশ্চিমবাংলার 100 দিনের টাকা, পশ্চিমবাংলার জল প্রকল্পের টাকা তারা আটকে রেখেছে। ইভেন কি গঙ্গা ভারতের জাতীয় নদী, ইউটিলাইজেশন না হলে দাদা টাকা আটকে রাখে, ইউটিলাইজেশন করতে লাগে টাকা, সরকারের টাকা ইউটিলাইজেশন না করে আটকে রাখবে। আপনারা ইউটিলাইজেশন না করে আপনারা দেখাতেই পারেন যে আপনি কোথায় খরচা করেছেন, তো আপনাদের কি হবে? আপনাদের টাকা তো চুরি করে, সব চুরিগুলো তো চোর নেতা মন্ত্রী তো জেলে চলে যাচ্ছে চুরি করে, তো আপনাকে সরকার কেন দেবে টাকা? আপনার
আপনাদের ইউটিলাইজেশন সার্টিফিকেট কোথায় আপনাদের? আপনারা দেখাতে পারছেন না ডকুমেন্ট যে আপনারা কোথায় খরচা করেছেন। তো খরচা না করলে আপনি দেখাতে না পারলে আপনাকে কে টাকা দেবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি যে আপনি টাকা চাইলে টাকা আপনাকে সরকার দিতে থাকবে টাকা, আর আপনি টাকা খরচা কোথা করেছেন সেটা দেখাতে পারবেন না? আপনাদের চোর চামার নেতারা চুরি করে জেলে গেছে সেটার কথা বলুন আগে দাদা। উন্নয়ন তো পরে বলবেন আগে। আপনাদের নেতাদের উন্নয়ন হচ্ছে, আপনাদের হিসাব উন্নয়ন করতে পড়ে না। করেছেন, কি আপনাদের নেতা উন্নয়ন থেকে জেলে গেছে। বৃষ্টি দেওয়ার পর আপনাদের নালায় বর্তমানে জল হয়ে থাকে রাস্তাঘাটে। আপনারা কিসের উন্নয়নের কথা বলছেন? আর টাকা আপনাকে কেন দিলেন? কেন্দ্র সরকার আপনারা সার্টিফিকেশন দিতে না পারেন, সার্টিফিকেশন দেখান, এমনি টাকা পেয়ে যাবেন। কোন সরকার দেয় আপনাকে টাকা? কোন রাজ্য টাকা দেয় না? আপনাদের ও দেখানোর কোনো কিছু টাকাই নেই। আবাস যোজনার বাড়ি মমতা বন্দ্যোপাধ্যায় কেন টাকা দেওয়া প্রত্যেকটা হবে? মানুষকে দিয়েছেন, 100 দিনের কাজে প্রত্যেকটা মানুষকে দিয়েছেন। জল জীবন প্রকল্পের কাজ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে দিয়েছেন। আপনারা বিগত 5 বছরে একটা টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট দেখাতে পারেননি। আপনারা সার্টিফিকেট না দেখালে আপনাকে কেন্দ্র সরকার টাকাটা কেন দেবে? আপনারা সাথী সুসাথী যেটা করছে আপনারা কেন্দ্র সরকার টাকার উপরে করছে। খালি আপনি চিল্লাতে কেন্দ্র পারে সরকারের কোনো এত প্রকল্প মিথ্যা কথা, এত মিথ্যা কথা যদি বলে আপনাদের নেত্রী আপনারা চাকরিতে পপুলারিটি পেয়েছেন। কমে যায়। আরে পপুলারিটি থাকবে না, যতগুলো চোর কোম্পানি মহিলা রয়েছে, পপুলারিটি কি থাকবে? কেন্দ্রীয় এটা সরকারের চোর কোম্পানি, যেখানে সেই দেখবেন কোম্পানিগুলো রাস্তায় বিক্রি চোর করে দলালের দিচ্ছে। দল। যে পপুলারিটি কি ভারতে কথা বলছেন? গাড়ার টাকা আপনাদের মেরে টাকা চলে পয়সা যাচ্ছে এত বিদেশে। নষ্ট করেছেন যে আপনাদের আম্বানি আর বিশ্বাস আদানি করবে, যারা কি আপনাদের হয়েছে? জনগণ বিশ্বাস করবে, আসামে আপনাদের 30,000 বিশ্বাস একর করবে। জমি আগে জনগণ আদিবাসীদের বিশ্বাস করা জমি শিখুক, তারপরে আদানিকে সরকার দিয়ে বিশ্বাস দিয়েছে। করবে তাদেরকে। আদিবাসীরা আপনাদের প্রতিবাদ বিশ্বাস করছে, জনগণই সেই দিবে। আদিবাসীদের একটা বেঙ্গলের মারছে, লোক, প্রত্যেকটা লোক জেলে বিশ্বাস ঢুকাচ্ছে। আপনাদের উপরে। লজ্জা করে না প্রত্যেকটা আপনাদেরকে? কি মাটিতে বসে বসে ঘরে বসে লেকচার মোদী দিন, সরকার মাটিতে দেখে দেখুন। গরিবদের আমরা আসলে সরকার বসতে না। পারি কিন্তু বয়ন্দলে মোদী খবরের কাছে আমাদের আপনার থেকে বেশি আদানি আমাদের আমাদের কাছে সরকার। বেশ। যে আমরা স্বীকার কোথায় করুন। বেঙ্গলে কি হচ্ছে সেটা আমরা ভালো করে বুঝতে পারছি। আর সেটার প্রমাণই আপনাদের এই গতকালকে আমরা দেখতে পেয়েছি। পরিষ্কার করেছিল 24 সালে, এবার বিসর্জন দেবে। বেশ বেশ দুজনের বক্তব্য আমরা শুনলাম। তবে মহাযুদ্ধ 2026 এবং আজকের আমরা আলোচনা করছি দুই প্রতিবেশী রাজ্যের রেকর্ড সংখ্যক ভোট এবং ভোটের কথা যদি বলি, গতকালকে যে বাংলার প্রথম দফার ভোট হয়ে গেল, শুধু রেকর্ড গড়েছে পরিসংখ্যান নয়, ভোটদানের হার নয়, আরও একটা বিষয় কিন্তু সকলের নজর কেড়েছে, সেটা হচ্ছে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে যেভাবে ভোট হয়েছে। ছোটোখাটো বিক্ষিপ্ত ঘটনা হয়েছে, কিন্তু তার মাঝখানে এবারে বাংলার ভোট কিন্তু মোটের ওপর শান্তিপূর্ণই ছিল। এ বিষয়ে এবারে আলোচনা আসছে। আমাদের সঙ্গে যেহেতু বিজেপি নেতা প্রশান্ত মজুমদার বাবু রয়েছেন। প্রশান্ত বাবু, আপনি মুর্শিদাবাদ থেকে রয়েছেন। মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, যদি আমরা এই ধরনের কিছু জেলার নাম প্রথমেই যখন মাথায় আসে, সংঘর্ষ, হিংসা, ভোটমুখী হিংসা, ভোটের আবহে হিংসা, সংঘর্ষ, খুনোখুনি, এই ধরনের ছবি কিন্তু সকলের মাথায় একটা চলে আসে। কিন্তু এবারের যে নির্বাচনটা আমরা দেখলাম, নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ নিয়েছিল তা কিন্তু একেবারে তার সেই চ্যালেঞ্জকে একেবারে খুব সুন্দরভাবে মানে প্রতিষ্ঠিত করেছেন এবং সুপরিকল্পিতভাবে বলা যায় পুরো নির্বাচনটা অনুষ্ঠিত হলো, প্রথম দফার নির্বাচন। ব্যাপারটা হচ্ছে এখানকার নির্বাচন ভালো হবে এই প্রতিশ্রুতি বারবার দেওয়া হচ্ছিল আমাদের দলের পক্ষ থেকে। কারণ আমরা প্রথমেই একটা বাতাবরণ পেয়ে গেছিলাম। এই মানে বিগত সরকারটা তো ছিল খেলা মেলা মহোৎসবের সরকার। তো কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে কলকাতায় মেসিকে নিয়ে আসা হয়েছিল। তো স্টেডিয়াম জুড়ে জেনজি অর্থাৎ আধুনিক প্রজন্ম মেসির বদলে অরূপ বিশ্বাসের টুসিকে দেখতে পেয়েছিল এবং চোর 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 এই স্লোগানে মুখরিত হয়ে গেছিল গোটা স্টেডিয়াম। আমরা সেদিনই আওয়াজ পেয়ে গেছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গে যত শোনেন পরিবর্তন অবশ্যম্ভাবী। এইভাবে আমরা কত কোটি টাকার ছিল, জনসমর্থন আমাদের দিকে এসছে এবং খুব লক্ষণীয় ব্যাপার। বিশ্বজিৎ বাবু, নিরাপত্তা এবং ভোটের আবহে সেই বিষয়ে এখন কথা হচ্ছে। আমরা বলছি যে ভোট কতটা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এবার, আপনার ভালো লাগছে না? বিশ্বজিৎ বাবু, এবারে বিশ্বজিৎ বাবু একটা প্রশ্ন। বিশ্বজিৎ বাবু, এবারে আপনাদের মন্ত্রী পদত্যাগ বানানটাই তো লিখতে পারে না, আবার কি বকবক করছেন এখানে? ওখানে বসে আছেন। আরে আপনার বাড়িতে তো পরিবার আছে, আমি কাউকে অসম্মান করছি? জিজ্ঞাসা করে না বাবা এত চোর কেন তোমার দলে? লজ্জা লাগে না? আপনার বাড়িতে বাজারের থলি নিয়ে যখন বাজারে যান আর এতগুলো মিথ্যা কথা বলেন রোজ,
একজনকে আরে আপনাদেরকে নেত্রীকে বলে চাটতে চাটতে কোথায় আপনাদেরকে চলে বলে গেছে? ওই যে নিজের ডাকাত মনের কাছে ডাকাত বলতে, জিভ তো ছোট হয়ে গেছে বলুন। মিথ্যা কথা বলতে বলতে। ভারতবর্ষের যত ডাকাত অদ্ভুত ব্যাপার। সব আপনাদের দলে। যত বাটপার নিয়ে আপনাদের, আপনি সত্যি কথা বলুন তো, আপনি যে পার্টি অফিসে যান, ওই পার্টি অফিসে কটা শিক্ষিত ছেলে আছে? সব কটাই তো অশিক্ষিতের দল ওখানে থাকে, আর সব কটা গুন্ডাগিরি করে বেড়ায়। আর আপনাকে যদি, আমি জানি না আপনি সেখান থেকে ভাগ পান কিনা, আর ভাগ না পেলে কি জন্য আপনি যান, আর না হলে হয়তো আপনাকে ট্রান্সফার করে দিবে, বন্ধুদের কাছে গল্প করেন। বিশাল চাপ, বিশাল চাপ, এছাড়া তো আপনারা তো কোনো কথা বলেন না। এত বিশ্বজিৎ ভয় কিসের? বিশ্বজিৎ আরে বাবু, ক্ষুদিরামের দেশের আরে, লোক, বঙ্কিমের শুনেন। দেশের লোক, বাঘাযতীনের দেশের লোক, মাতঙ্গিনী হাজরার লোক, প্রীতিলতা ওয়াদ্দারের দেশের শুনুন, লোক, যারা ব্রিটিশের আপনাদের কাছে প্রধানমন্ত্রী বুকচি দিয়ে গুলি বলুন, খেয়েছিল, আর স্বরাষ্ট্রমন্ত্রী সেই বলুন, যত দেশের মন্ত্রী রয়েছে সন্তান হয়ে আপনার তারা সব হৃদয় মিথ্যা এত কথা, দুর্বল মিথ্যা কেন? প্রস্তুতি। শুধু বাংলা না, সব ভারতবর্ষের মানুষকে বলেন, আপনাদের লজ্জা হওয়া উচিত। মিথ্যা কথা লজ্জাও বলা লাগে বন্ধ না। করুন। সমস্ত এর পরের ভারতবর্ষের মানুষ দুর্গাপুজোর সময় আপনাদের এসে দেখলে নিজেদের পিছিয়ে দৌড়াবে, ওই সমস্ত দৌড় করবে অন্য আমাদের পিছনে। ধর্মের লোকগুলোকে দিয়ে উদ্বোধন করান, কি না টাকা পাবেন। এটা আবার কি? সমস্ত ক্লাবগুলোকে আপনাদের যে বেশ, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি। বেশ 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 প্রশান্ত বাবু, বিশ্বজিৎ বাবু, আমরা নির্বাচনকে ঘিরে আমরা আজকের আলোচনার বিষয়, আমি একটু বিশ্বজিৎ বাবুকে একটা প্রশ্ন করব। দিদি, এই যে নির্বাচন খুব শান্তিপূর্ণ, একদম, একদম। আমরা খুব আশাবাদী, এবং শত্রুর মুখে ছাই দিয়ে একটা নতুন সূর্যোদয় পশ্চিমবঙ্গের বুকে আসছে। ভারী শিল্প ছাড়া পশ্চিমবঙ্গের মুক্তি সম্ভব নয়, এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। 22টা রাজ্যে বিজেপি শাসন করছে, জোট সরকারের মাধ্যমে চলছে, কোনো অসুবিধা নেই। অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু আছে, কেরল আছে, সেখানে আয়ুষ্মান কার্ড চলছে। আমার পশ্চিমবঙ্গে আয়ুষ্মান নেয়নি। আয়ুষ্মান কার্ড থাকলে দিদি নিজে ব্যাঙ্গালোরে গিয়ে বিনা পয়সায় চিকিৎসা করে আসতে পারত। শুনেন, যার বাড়িতে গাড়ি থাকবে, যার দোতলা বাড়ি, একতলা বাড়ি, সে আয়ুষ্মান ব্যবহার করতে পারবে না। আচ্ছা বেশ, বিশ্বজিৎ বাবু, একটা যে প্রশ্নে আমি ছিলাম, বিশ্বজিৎ বাবু যে প্রশ্নে আমি ছিলাম এই মুহূর্তে, যে এই যে বাংলায় গতকাল প্রথম দফার ভোট হয়ে গেল, এত শান্তিপূর্ণভাবে হয়ে গেল, ভালো লাগছে না? ক্রেডিটটা কাকে দেবেন? ক্রেডিটটা কাকে দেবেন? শান্তিপূর্ণ বাংলার মানুষ, শুনেন, বাংলার মানুষ বিজেপিকে এবং নির্বাচন কমিশনকে যোগ্য জবাব দেওয়ার জন্য শান্তিপূর্ণ এখনো নির্বাচন কমিশনের এগেইনস্টে বলছেন আপনারা? প্রত্যাবর্তনকে বেশ, বিজেপিকে বিশ্বজন দাবা না বলছি, নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জটা নিয়েছিল, সেই চ্যালেঞ্জে তো সেই মানুষ, না না, নির্বাচন কমিশনের কাছে তো চ্যালেঞ্জ ছিল না সুষ্ঠুভাবে সম্পন্ন করার ভোট, কিন্তু নির্বাচন কমিশন তো দেখিয়ে দিল, এত সুন্দরভাবে পরিচালনা করেছে, কেন্দ্রীয় বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করেছে, যে দু একটি জায়গায় বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে মুহূর্তের মধ্যে সব সুন্দরভাবে হ্যান্ডেল করে নিয়েছে। এবং এই ধরনের ভোট বাংলায় এর আগে কখনো হয়েছে বলে মনে পড়ছে আপনার? নির্বাচন কমিশন বিজেপির কথা মতো কাজ করেছে, বিজেপির হ্যাঁ, কথা মতো করবে। সবকিছু আপনার সহযোগী তাহলে আপনি তো মেনেই নিচ্ছেন। বেশ, বিজেপি এবং নির্বাচন কমিশনের না না, সেটাতে কাদের, না না মমতা বন্দ্যোপাধ্যায়ের লজ্জাও পক্ষে লাগে ভোট না? দিয়েছে। এখনো চেটে যাচ্ছে না? না না, বিশ্বজিৎ বাবু, যদি বিজেপির অঙ্গুলি হেলনেই হয়েছে সমস্তটা কাজ, এত শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, আপনারা স্বীকার করে নিচ্ছেন। বলুন বিশ্বজিৎ বাবু, আপনারা স্বীকার করে নিচ্ছেন যে বিজেপির ইশারাতে সবকিছু হয়েছে, যে কাজটা হলো সেটা ভালো হলো না খারাপ হলো সেটা বলুন আগে। ভোট দিয়ে বিজেপিকে যোগ্য জবাব দিয়েছে, নির্বাচন কমিশনকে যোগ্য জবাব দিয়েছে। না না, আপনি যে বললেন যে চৌদ্দবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, সেটা তো পরবর্তী পরবর্তী মানুষ গ্রহণ করবে না। না, সেটা পরে আমরা বুঝতে পারবো কে জিতলো কে হারলো বা কার জয় হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের মতন মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা সেটা তো সময় বলবে, চোটা মেয়ে বলে দেবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই যে শান্তিপূর্ণভাবে ভোট হলো, আপনি বললেন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে করেছে, ভালো হলো না খারাপ হলো সেটা আপনার কাছ থেকে জানতে চাইছি। সেটা ভালো হলো নাকি? বলছি, বাংলার মানুষ বিজেপি এবং নির্বাচন কমিশনের প্ররোচনায় পা দেয়নি।
বাংলার মানুষ শান্তিপূর্ণভাবে ভোট করেছে, কারণ বিজেপি নির্বাচন কমিশনকে যোগ্য জবাব দেওয়ার জন্য। কারণ নির্বাচন কমিশন বিজেপির কথা মতো আপ্রাণ চেষ্টা করছে যে বাংলাতে যে কোনো হোক ভোটে জিততে। আপনাদের কিন্তু দলের বাংলার মানুষ আপনাদের জবাব দলের দিয়েছে, নেতা এই নেত্রীরাই তো শান্তিপূর্ণ বলেন ভোটের credit না 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 বাংলার না মানুষের। আপনাদের দলের এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নির্বাচন কমিশন নাকি বিজেপির দালাল, এই ধরনের বিভিন্ন বক্তব্য সামনে এসেছে। পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণভাবে ভোট যে হয়েছে এটা সম্পূর্ণ ক্রেডিট বাংলার মানুষের। আচ্ছা, কারণ বাংলার মানুষ বিজেপির এবং নির্বাচন কমিশনের প্রচারে পা দেয়নি। প্রচুর বৈধ ভোটার, শুধু মুসলিম না, 64% হিন্দু সম্প্রদায়, 34% হচ্ছে মুসলিম সম্প্রদায়, বাকি আলাদা সম্প্রদায় মিলিয়ে পশ্চিমবাংলায় বৈধ ভোটার নাম নির্বাচন কমিশন বাদ দিয়েছে বিজেপির কথা মতো। বেশ করেছে, বিজেপির কথা মতো 11 বাদ জন দিয়েছে। ধৃতরাষ্ট্রকে পাওয়া মমতা গেছে, বন্দ্যোপাধ্যায় যদি সুপ্রিম কোর্টে না 238 যেত জনকে পাওয়া গিয়েছে, তাহলে যাদেরকে বেঙ্গলে বাবার 60 নামে লক্ষ ভোটের নাম কেটে বাদ ঠিক আছে, দিয়ে দিত। স্ত্রী স্বামী আমরা স্ত্রী যে মমতা ধন্যবাদ সম্পর্ক জানাবো। 238 তিনি জন এখানে পাওয়া বিজেপি, গেছে, কংগ্রেস, একটাই সিপিএম, বাবা, মানে আইএসএফ আপনারা ডাকেনি। নতুন তিনি সংস্কৃতি নিয়ে বাংলার এসেছেন মানুষের ভাই কথা বোনের ভেবেছেন, দিয়ে। বাংলার মানুষের কথা ভেবে তিনি আবার লেকচার সুপ্রিম কোর্টে মারছে। লড়াই করেছেন, তাই এত লজ্জাও মানুষ লাগে না। ভোট পেয়েছে। আগামী দিনে যাদের যেসব বৈধ ভোটের নাম বাদ গেছে তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবেন এবং তাদেরকেও তাদের মৌলিক অধিকার যে ভোটাধিকার তার প্রয়োগ করার অধিকার ব্যবস্থা করবে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আমি বিশ্বজিৎবাবু একটা কথা জিজ্ঞেস করছি, এই যে রেকর্ড সংখ্যক ভোট, আমি আবারও সেই ভোটেই আসছি, আপনাদের লাভ হচ্ছে হবে না ক্ষতি হবে কি মনে হচ্ছে? এই রেকর্ড সংখ্যক ভোট তৃণমূল কংগ্রেসের প্রত্যাবর্তন হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ভোট হয়েছে। হ্যাঁ। আমরা 152টা প্রথম দফায় যে 152টা সিটে ভোট হয়েছে সেখানে আমরা 135টা সিটে জিতবো। আপনি লিখে কালকে থেকে কুণাল ঘোষ কালকে বলেছিলেন, কুণাল ঘোষ কাল বলেছেন আপনাদের দলনেতা বলেছেন। আমি 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 একটু তিলক রঞ্জন বাবু রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। তিলক বাবু, বাংলার যে প্রেক্ষাপটটা যদি আমরা এই মুহূর্তে আলোচনা করি, এই যে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট হয়ে গেল এবং এর আগে আপনি জানেন নিশ্চয়ই সেখানে ইলেকশন কমিশনের কাছে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল নির্বিঘ্নে সুষ্ঠুভাবে এই ভোট সম্পন্ন করার ক্ষেত্রে, এবং কাল যে আমরা ছবি দেখেছি বাংলা বলতেই যে হিংসা, বাংলায় ভোট বানিয়ে যে আমরা জানি যে হিংসা রক্তপাত এইসব, সেসবের কিন্তু তেমন কোনো ছবি আমরা কাল দেখতে পাইনি। ক্রেডিটটা কাকে দেওয়া উচিত বলে মনে হচ্ছে আপনার? আচ্ছা, আমরা যখনই বঙ্গে ভোট আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি তখনই কিন্তু হিংসাত্মক কার্যকলাপের কারণেই এত পার্সেন্ট ভোট সীমাবদ্ধতায় একটা সীমাবদ্ধ ছিল। কিন্তু এবার যে এত 93%, অলমোস্ট 93% যে ভোট হয়েছে, তার মানে সাধারণ ভোটাররা ভোট দিতে ভোট কেন্দ্রে ভিড় জমিয়েছিলেন। তাহলে এই যে এই ভোট করানোর দায়িত্বে কে ছিলেন? তার মানে নির্বাচন কমিশন কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে ভোট করানো, শান্তিতে ভোট করাতে হবে। শান্তিতে ভোট করাতে পেরেছেন বলেই তো সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে ভিড় করেছিলেন। তাহলে অটোমেটিক্যালি সেটা নির্বাচন কমিশনেরই ক্রেডিট বলা যেতে পারে। এবং নির্বাচন কমিশন যেভাবে শান্তি শৃঙ্খলার মধ্যে ভোট করিয়েছে, এই জন্য তো ঘর ছেড়ে মানুষ বেরিয়েছেন ভোট দিতে বিগত নির্বাচনগুলোতে। ভয়কে সরিয়ে রেখে, মন থেকে ভয় সরিয়ে রেখে যে কেন্দ্রীয় বাহিনীরা রয়েছে, নির্বাচন কমিশনের নিরাপত্তা রয়েছে, যেটা আমরা চাই সেটা হচ্ছে শান্তিতে বাঁচার জন্য। সেই আইন শৃঙ্খলার অবনতির কারণে আগে ভোটে হিংসাত্মক কার্যকলাপ হয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে গেলে আর বাড়িতে ফেরেনি, এরকমও ঘটনা হয়েছে। মৃতদেহ সারি সারি ছিল, সেরকম অনেক মৃত্যুর ঘটনাও, দুঃখজনক ঘটনাও ঘটেছিল। কিন্তু এবার এত শান্তিপূর্ণ ভাবে হয়েছে যে এখানে মৃত্যুর মতন কোনো দুঃখজনক ভগবান ঘটাননি, সেটা আমরা কিন্তু কৃতজ্ঞ নির্বাচন কমিশনের কাছে। তো অটোমেটিক্যালি যারা ভোট দিতে বেরিয়েছিলেন তারা তো শান্তিতে ভোট দিয়েছেন। আগে কেন তাহলে ভোটগুলো এভাবে শান্তিতে হয়নি, এত পার্সেন্টেজ ভোট হয়নি? এই যে 93% হয়েছে, সেটা তো নির্বাচন কমিশন চ্যালেঞ্জ নিয়েছিলেন এবং কেন্দ্রীয় বাহিনী তাদের সুচারুরূপে তাদের দায়িত্ব পালন করেছিলেন বলেই তো ভোট কেন্দ্রে সাধারণ ভোটার ভোট দিতে পেরেছিলেন। এখানে শিক্ষিত অশিক্ষিতর প্রশ্ন উঠছে, শিক্ষিত অশিক্ষিতরা একই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, সবাই কিন্তু সেটাই গুণগান করেছেন। ভোটার লাইনে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে 10-এ 10 দিয়েছেন, 10-এ 9 দিয়েছেন, 10-এ 9.5 দিয়েছেন ভোটাররা নির্বাচন কমিশনকে, কারণ তারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিতে পেরেছেন, আগে যেটা ভোট দিতে পারতেন না। এই যে সক্রিয়তার সঙ্গে কাজ করেছে নির্বাচন কমিশন,
সেটাই তো প্রমাণ করে দিচ্ছে সাধারণ ভোটারের স্বতঃস্ফূর্তভাবে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসার, নির্ভয়ে ভোট দিতে পেরেছেন। এবং মহিলারা যেভাবে লাইনে দাঁড়িয়েছেন সেটা অভাবনীয় একটা সংখ্যা আমরা প্রতিটি ভোট কেন্দ্রের যতগুলো আমরা টিভির পর্দায় আমরা দেখেছি, সেটা অভাবনীয় একটা সংখ্যা আমরা দেখেছি মহিলারা। তার মানে মহিলারা যখন বেরিয়ে এসছেন সেটাই তো প্রমাণ করে যে এখানে একটা শান্তির বাতাবরণ বিরাজ করছে। এবং অল ক্রেডিট গোস টু নির্বাচন কমিশন। এই একদম। নির্বাচন কমিশন এই পদক্ষেপ নিয়েছেন বলেই তো কেন্দ্রীয় বাহিনীর সাহায্যে এত সুন্দরভাবে ভোট হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তো ভোটারদের, বৃদ্ধ ভোটারদের, অসুস্থ ভোটারদের কোলে কাঁধে করে নিয়ে গিয়ে ভোট দিয়েছেন। কোথাও তো জল খাইয়েছেন, কাউকে জল তৃষ্ণার্তকে জল খাইয়েছেন। তো এইগুলো কি আমাদের চোখে পড়ে না? আমরা তো চাইবো, আমি আবারও বলছি, স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমাদের প্রথম কর্তব্য, প্রথম যেটা আমাদের পাওনা একটা দেশের শাসনতন্ত্রের কাছে, শাসনযন্ত্রের কাছে, যে আমরা স্বাধীনভাবে শান্তিতে আমরা বাঁচতে চাই। প্রকল্প তখনই আসবে যখন আমরা শান্তিতে বাঁচতে পারবো। আমরা যদি শান্তিতেই না বাঁচি তাহলে প্রকল্প দিয়ে কি হবে? প্রকল্প তো সেটা থেকেই যাবে, খাতায় কলমে থেকে যাবে। একদম তো একদম আমাদের একদম সেটা নির্বাচন বিশ্বজিৎ কমিশন বাবু দেখেছেন, কিছু আমাদের বলার থেকে চেষ্টা অনেক করছেন। তিলক বাবু, বিশ্বজিৎ বাবুকে একটু বলার আমি চান্স দেব, কিন্তু এর আগে তিনি বলেছেন যে এসআইআর আতঙ্কে সকলে ভোট দিতে এসেছেন, প্রকল্পের জন্য ভোট দিতে এসেছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু সকলেই কিন্তু নিরাপত্তার বিষয়টি কিন্তু সকলের মাথায় ছিল। তারা জানে যে নির্বাচন কমিশন রয়েছে, নিরাপত্তা রয়েছে, তার জন্য স্বতঃস্ফূর্তভাবে হয়তো তারা বেরিয়ে এসেছে, এবং সেটা কিন্তু পরেই বোঝা যাবে। হ্যাঁ বলুন বিশ্বজিৎ বাবু। দেখুন, বিগত দিনেও পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং প্রচুর মানুষ বেরিয়ে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গকে কাশ্মীর বানানোর চেষ্টা করেছে। 2.5 লাখ সেনাকে পশ্চিমবঙ্গে নামিয়েছে। যে সাজোয়া গাড়ি মণিপুরে পাঠানোর কথা, যেই সেন্ট্রাল ফোর্স মণিপুরে পাঠানোর কথা, সেই সেন্ট্রাল ফোর্সকে পশ্চিমবঙ্গে, সেই সাজোয়া গাড়ি, সেই উগ্রপন্থীর বিরুদ্ধে লড়াই করা সাজোয়া গাড়ি পশ্চিমবঙ্গের রাস্তায় নামিয়েছে। এই নামিয়ে মানুষের মধ্যে একটা ভয়ভীতি করার চেষ্টা করেছে নির্বাচন কমিশন আর বিজেপি কেন্দ্রীয় সরকার। কেন নামাতে হলো? শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। কেন নামাতে হলো দেশের বিশ্বজিৎ মহিলারা, বাবু? তারা বাংলার বিজেপির বুকের প্রচারে সাজোয়া পা গাড়ি দেয়নি, কেন্দ্রীয় তারা বাহিনী নির্বাচন কেন প্রচারে পা নামাতে দেয়নি। হলো? ইলেকশন কমিশনকে বলুন, আজকে দেখুন কেন নামাতে হলো? দেখুন, যে গাড়িটা মণিপুরে নামানোর কথা, মণিপুর জ্বলছে 3 মাস ধরে, যে গাড়িটা কাশ্মীরে নামানোর কথা, সেই গাড়ি পশ্চিমবঙ্গে নামছে। এটা নির্বাচন কমিশনকে জিজ্ঞেস করুন, পশ্চিমবঙ্গে কি কাশ্মীর না পশ্চিমবঙ্গে মণিপুর? পশ্চিমবঙ্গে এই বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছে বিজেপি এবং সেটাকে নির্বাচন কমিশন অ্যাপ্লাই করেছে। বিশ্বজিৎ বাবু, আপনারা কি অস্বীকার করতে পারবেন এর আগের নির্বাচনগুলিতে মানুষ খুন হয়নি? বিশ্বজিৎ বাবু, বাংলার বুকে রক্ত ঝরেছে, বোমা বারুদের গন্ধে ছেয়ে গিয়েছিল, বোমা বিস্ফোরণ থেকে শুরু করে অপহরণ, খুন, নির্বাচনের আগে সেগুলো অস্বীকার করতে পারবেন? সেগুলোর জন্যই তো আজ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে ভাবে নির্বাচন করাতে। দেখুন, অভয়াচরণ আরজি করে, শুনুন, আরজি করে অভয়া কেসে পশ্চিমবঙ্গের পুলিশ যাকে ধরেছিল, সিবিআই তাকে ধরেছে। আপনারা বলুন, হাততাসের ঘটনা বলুন, উন্নয়নের ঘটনা বলুন, আপনারা আঙ্কিত ভান্ডারী উত্তর আজকে ভোটের আবহে যদি আমরা আলোচনা না বিজেপি নেতারা জড়িত, সে রিসোর্টটাকে তারা ভেঙে ফেলে দিয়েছে যাতে প্রমাণ লোপাট করা যায়। সমীর বাবু যে বিষয়গুলো উনি উল্লেখ করছেন, এখনো আঙ্কিত ভান্ডারী, দেখেন না, আমি বলছি যে তৃণমূলের নেতা বিশ্বজিৎ বাবুদের মতো ওদের অ্যাকচুয়ালি তৃণমূলে যতই নেতা ছিল, কালকের ভোটের রেজাল্ট সংখ্যা দেখে, যে ভোট পার্সেন্টেজ দেখে ওদের মাথাটা ঘুরে গেছে। না হলে এই ধরনের আবল তাবল উনি বকতে পারেন না। উনি একবার বলছেন যে এই ভোট পার্সেন্টেজে ওদের জেতা একদম নিশ্চিত, সেটা ধরে ফেললাম যে নিশ্চিত ওদের জেতা। তারপরে এক সাইডে গালি দিচ্ছেন যে ইলেকশন কমিশন কেন আর্মি নামালো। তারপরে ওরা নিজেই জানেন না যে কাকে নিয়ে কি কন্ট্রাক্টের কথাবার্তা বলছেন। ইলেকশন কমিশন নামিয়েছে কারণ ওরা জানেন যে যদি মানে আশা ওয়েস্ট বেঙ্গলে যদি গন্ডগোল না হয় ওরা জীবনে ইলেকশন জিতবেন না। কারণ এই যে 91 লক্ষ ভুয়া ভোটার ছিল যারা স্বর্গ থেকে নেমে আসতেন ভোট দেওয়ার জন্য, যারা বাংলাদেশ থেকে ডুবে চলে আসতেন ভোট দেওয়ার জন্য, ওদের জন্য সেটা ওরা এবার আসতে পারেননি ওরা।
তার জন্য ওদের আজকে এই পরিস্থিতি। কারণ ওরা চাইছিলেন গন্ডগোল করার জন্য। যদি গন্ডগোল করার জন্য আপনি দেখেন ভোট সেন্টারে গন্ডগোল হয়নি, কিন্তু ভোটের বাইরে কিন্তু গ্রামগঞ্জে গন্ডগোল করেছে। আজকে শুভেন্দু সরকার বিজেপির ক্যান্ডিডেটকে ওরা মারধর করেছেন। আরে যদি এতই জেতার আশা ছিল, যদি এটাই ওরা কনফিডেন্ট যে আমরা ইলেকশন জিততে পারবো, তাহলে এই ধরনের করার প্রয়োজন কিসের আছে? কাল অগ্নিমৈত্রা বলের গাড়ি তো ভাঙচুর হয়েছে, ভাঙচুর করা কি প্রয়োজন ছিল? তাহলে তারা খুশি হওয়া উচিত যে হ্যাঁ এত সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। আজকে আমরা আসামবাসী, আমরা যখন দেখি একটা সুষ্ঠু নির্বাচন হয়, আমরা খুশি হই যে হ্যাঁ একটা সুস্থ নির্বাচন করেছে ইলেকশন কমিশন, ভালো লেগেছে। কারণ আমরা জানি সুস্থ নির্বাচনে যাকে ভোট দেবে সে অপোজিশনকে দিক আর আমাদেরকে দিক, যে জিতবে সেটা আমরা জনগণ মাথা পেতে নেবে। কিন্তু ওদের কি হয়েছে, ওদের মাথা বিমৃতি হয়ে গেছে। তো ওরা বুঝতে পারছে না যে কোথায় কি বলবে। উনি টিভিতে এত সময় ধরে বকে যাচ্ছেন, ওনার নিজের মাথায় বিমৃতি হয়ে আছে। দেখি উনি এই কথা বলছেন একবার যে ইলেকশন জিতবেন, তারপরে বলছেন ইলেকশন কমিশন বিজেপির এজেন্ট, ইলেকশন কমিশন আর্মি কেন নামালো এখানে। আরে তা তো দাদা খুশি হন আপনি যে আপনি জিতবেন, সুস্থ একটা ভোট হয়েছে, আপনারা আশা করছেন আপনারা জিততে পারবেন, তো আপনি ইলেকশন কমিশন ধন্যবাদ জানান। ধন্যবাদ তো বিজেপি জানাচ্ছে, আমরা জানাচ্ছি, আপনারা কেন জানাচ্ছেন না এই ধন্যবাদটা? কারণ আপনারা জানেন যে আপনাদের পায়ের নিচের মাটি অলরেডি সরে গেছে। এইবার আপনারা যাই বলুন যাই করুন, কারণ ডাটা সংখ্যা যা বলবে, জনগণ যা বলবে সেটা আপনার কথা আমার কথাই শুনবে না। কারণ জনগণ যা ভোট দেওয়ার সাথে দিয়ে চলে, প্রমাণ করে দিয়ে চলে গেছে। একদম একদম এটা আপনার আমার কথা দিয়ে কিছু হবে না এখানে। একদম একদম এই মুহূর্তে বেশ বিজয়বাবু ফিরছি আপনার কাছে, ফিরছি আবারও আলোচনা করছি এবং কার লাভ কার ক্ষতি, এবং সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা রয়েছেন, শাসক বিরোধী দুপক্ষের নেতারা রয়েছেন, তাদের মতামত আমরা আজকে জানছি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক হরিশঙ্কর বাবু রয়েছেন। হরিশঙ্কর বাবু, আমরা এর আগে নিরাপত্তা নিয়ে কথা বলছিলাম, যেভাবে এবারের বাংলায় যেমন রেকর্ড সংখ্যক ভোট হয়েছে, আরও একটি বিষয় কিন্তু সকলের দৃষ্টি নজর কেড়েছে, সেটা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে ভোট, ছোটখাটো বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবে ভোট হলো। ক্রেডিটটা কাকে দিতে চাইছেন? রেসপন্সিবিলিটি ফ্যাক্টর একটা কাজ করেছে, ফেয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি, এটা একটা কাজ করেছে। তার মানে অনেকের মধ্যে দায়িত্ববোধ কাজ করেছে, ভোট দেওয়ার আমার কর্তব্য, এই মানসিকতা টার্ন আউট বাড়িয়েছে। এবং এটা আমার চোখে ধরা পড়েছে, ইলেকশন কমিশন প্রথম দিক থেকে যেভাবে একটা রেসপন্সিবিলিটি নিয়ে একটা ফেয়ারলেস একটা পরিস্থিতি তৈরি করেছে। প্রায় যেটা আমি শুনেছি সেটা হলো প্রায় 2.5 লক্ষ সেনাবাহিনীর যে পুরো একটা ফ্যাক্টর কাজ করছে এই পুরো ভোটটায়, আগে নিয়ে এসে প্রত্যেকটা গ্রাম গঞ্জ এবং শহরের, সেটা ভালো হলো না খারাপ হলো? সেটা ভালো হলো না খারাপ হলো করেছিলেন, সেটা আমার চোখে ধরা পড়েছে। এবং মানুষ বিশ্বাস করেছে যে এইরকম একটা ইমপ্রুভড ইলেকশন ম্যানেজমেন্ট, বুথ সংখ্যা বৃদ্ধি, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, ভোটার স্লিপ, সহজ প্রক্রিয়া, এসব কারণে মানুষ তুলনামূলকভাবে সহজে ভোট দিতে পারছেন। এই কারণেই হয়তো এত সংখ্যক ভোটাররা কিন্তু উপস্থিত হচ্ছে। বেশ বেশ আপনাকে থামাবো আমরা শেষ মুহূর্তে অসম থেকে কংগ্রেস নেতাকে পেয়ে গেছি। আমাদের একটু টেকনিক্যাল সমস্যা হয়েছিল, যান্ত্রিক গোলযোগের জন্য ওনাকে নিতে পারেনি। আমাদের সঙ্গে সঞ্জীব বাবু রয়েছেন, সঞ্জীব রায়, কংগ্রেস নেতা। সঞ্জীব বাবু, অসম বাংলার রেকর্ড সংখ্যক ভোট নিয়ে আজকে আমরা আলোচনা করছি, দুই প্রতিবেশী রাজ্যের ভোট এবং বাংলার কথা যদি বলি সর্বকালের রেকর্ড, এবং নিরাপত্তা যদি কথা বলি শান্তিপূর্ণভাবে প্রথমবার, আমরা অনেক বলা যায় প্রথমবারই বলবো, আমাদের নজরে তো প্রথমবারই হবে বাংলার বুকে যেভাবে নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণভাবে বাংলার ভোট সম্পন্ন হলো। পুরো বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, বাংলায় একটি এমন রাজ্য আছে যে আপনি বিগত 3-4টি নির্বাচন দেখলে দেখবেন যে এভারেজ 84-85% ভোটদান প্রত্যেকবারই হয়ে গেছে। এটা বেড়ে 91 এর জন্য হয়েছে। ইলেকশন কমিশন কাজ করেছে ঠিক আছে, কিন্তু সাথে প্রত্যেক পলিটিক্যাল পার্টি ওদেরও গুরুদায়িত্ব নিয়েছে, যে বলুন। বেশ 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 আমি 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 তিলক রঞ্জন বাবুর কাছে যাব। তিলক রঞ্জন বাবু, এই যে ইলেকশন কমিশনের ঘেরাটোপে সমস্ত বিষয়গুলো পরিচালনা হলো, কেন্দ্রীয় বাহিনী 1 মাস আগে এসে গেছে বাংলার বুকে,
বিষয়টা তো কোথাও না কোথাও গিয়ে একটা পজিটিভ দিচ্ছে এবং সামনে দ্বিতীয় দফার নির্বাচনও রয়েছে, সেক্ষেত্রে কি কি করণীয় রয়েছে দ্বিতীয় দফার নির্বাচনের ক্ষেত্রে কি মনে হয় আপনার? রাজনৈতিক প্রেক্ষাপটটা যদি একটু আলোচনা করেন, যেভাবে নির্বাচন কমিশনকে বিজেপির সঙ্গে মিলিয়ে দেওয়া হচ্ছে। না, এটা ঠিক বলা নির্বাচন যাবে না, এটা ঠিক কমিশন বলা যাবে না। তার দায়িত্ব পালন করছেন, এটা নিঃসন্দেহে বলা যায়। একটা ছেলে কিংবা একটা মেয়ে যখন বাড়ি থেকে বেরিয়ে শাসক কিংবা বিরোধী দলের হয়ে কাজ করে কিংবা ভোট দেওয়ার লাইনে যখন দাঁড়ায়, সে যখন এবারের নির্বাচনে আমরা ব্যতিক্রমী হিসেবে দেখলাম যে তারা বাড়িতে ফিরেছে শান্তিতে এবং সুস্থ শরীরে। বিগত বঙ্গের নির্বাচনে কিন্তু এটা অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাইনি, কিন্তু বোমাবাজি থেকে আরম্ভ করে নানা ধরনের মারপিটের একটা ঘটনা, বড় আইন এক্সাম্পল শৃঙ্খলার সেট চূড়ান্ত করেছে অবনতি, নির্বাচন কমিশন, যার তা দরুন নয় কি? এবার একেবারে তিলক রঞ্জন বাবু একটা বড় এক্সাম্পল সেট করেছে হ্যাঁ। নির্বাচন কমিশন এবার বাংলার ভোটের ক্ষেত্রে, প্রথম দফার ভোটের ক্ষেত্রে। সঞ্জীব বাবু আবারও রয়েছেন। সঞ্জীব বাবু, যা বলছিলেন আপনি। এটা নিঃসন্দেহে ভারতবর্ষের নির্বাচনী ইতিহাসে এমন একটা বেঞ্চমার্ক সেট করেছেন নির্বাচন কমিশন, সেটা মানে তাদের সাধুবাদ জানাতেই হবে। একদম যে তিলক বাবু, তারা একটু একটা থামাবো, জায়গায় সময় ভোটারদের একদম হাতে মনে নেই। যে সঞ্জীব SIR বাবুকে এর শেষ ভয় মুহূর্তে আমরা না পেয়েছি, প্রকল্প একেবারে শেষ মুহূর্তে সঞ্জীব বাবুকে পেয়েছি, একটু সঞ্জীব বাবুতে বলার সুযোগ দেবো। সঞ্জীব বাবু বলুন। হ্যাঁ, আমি বলছি যে বেঙ্গলের একটা ট্র্যাক রেকর্ড আছে, প্রত্যেক নির্বাচনে অলমোস্ট 84-85% ভোটাধিকার লোকরা প্রয়োগ করেছে প্রত্যেক নির্বাচনে। এবার 91% যে অতিক্রম করেছে, এটার আরেকটি কারণ হচ্ছে যে এসআরে যেভাবে নামগুলো কর্তন করা হয়েছে, যেভাবে ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের একজন জাজের নামটাও কর্তন করা হয়েছে, 63 জন বিএলও যারা ইলেকশন প্রসেসে কাজ করেছে ওদের নামও কর্তন করা হয়েছে। সেইভাবে এই 27 লক্ষ নাম যে কর্তন করা হয়েছে, লোকরা আতঙ্কে ছিলেন যারা বাইরে ছিলেন, বেঙ্গলের বাইরে যারা থেকে চাকরি করেন বা যারা শ্রমিক আছেন, ওরা ভেবেছিল যে এইবার আমরা ভোট না দিই হয়তো আগামীতে নামটা আমাদেরও কর্তন করা হবে। তাই ঝাঁকে লক্ষ লক্ষ লোকরা বেঙ্গলে এসে ভোটাধিকার এই জন্য প্রয়োগ করেছেন, ওরা আতঙ্কে ছিলেন। তো এটাও একটা কারণ হচ্ছে যে প্রত্যেক বছর বেঙ্গলে যেভাবে 84-85% হচ্ছিল, এবার 91% হয়েছে। সাথে ইলেকশন কমিশনের সাথে আমি প্রত্যেক রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি, ওরাও গুরু দায়িত্ব নিয়েছে বলেই আজকে শান্তিপ্রিয় ভাবে বেঙ্গলে এইবার নির্বাচন সমাপ্তি হতে পেরেছে। একদম। তাই আমার মনে হয় যে এই যে একটা এক্সাম্পল সেট করা হচ্ছে প্রত্যেক স্টেটে যেখানে আগামীতে নির্বাচন হবে, প্রত্যেক রাজনৈতিক দলকে গুরু দায়িত্ব দিতে হবে। কারণ রাজনৈতিক দল যদি গুরু দায়িত্ব নয়, ক্যাডাররা যদি গুরু দায়িত্ব নয়, তাহলে নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে হতে পারবে, এটা প্রমাণ হয়েছে এবার বেঙ্গলে। তাই 85% এর ভোটিং ক্রেডিটটা সঞ্জীব বাবু, এবারে শান্তিপূর্ণ ভোটের এবং এই রেকর্ড সংখ্যক ভোটের ক্ষেত্রে ক্রেডিটটা আপনি কাকে দিতে চাইছেন এই মুহূর্তে? হ্যালো সঞ্জীব বাবু, যে বাংলায় যে রেকর্ড সংখ্যক ভোট পড়েছে এবং এই যে শান্তিপূর্ণভাবে ভোট হলো, যা নজিরবিহীন ঘটনা, ক্রেডিটটা কাকে দিতে চাইছেন? দেখুন, যেহেতু কনসার্ন অথরিটি হচ্ছে ইলেকশন কমিশন, ইলেকশন কমিশনকে দিতে হবে। সাথে কিন্তু আমি বারবার বলছি প্রত্যেক রাজনৈতিক দলকেও দিতে হবে। এবং যেখানে প্রশাসন আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, সবাইকে একটা যৌথভাবে যে উদ্যোগ নিয়েছে তার জন্য এই সফল হয়েছে। এটা ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়ালি কোনো একটা প্রতিষ্ঠানকে বা কোনো ব্যক্তিকে ক্রেডিট দেওয়া যাবে না। সম্মিলিত প্রচেষ্টার জয় হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে আরম্ভ করে প্যারামিলিটারি ফোর্স, প্রত্যেক দলের কর্মীরা, নেতারা, সাথে ইলেকশন কমিশন যৌথভাবে প্রচেষ্টা নিয়েছে বলেই নির্বাচন এবার সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপ্রিয়ভাবে সম্পন্ন হয়েছে। বেশ আজকের আলোচনা আমি এখানেই শেষ করব, কারণ একদম হাতে সময় নেই, এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা ছিলেন, আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক তিলক রঞ্জন দাস ছিলেন, রাজনৈতিক বিশ্লেষক হরিশঙ্কর বাবু ছিলেন, বিজেপি নেতা শ্রমিক দত্ত আমাদের স্টুডিওতে রয়েছেন, বিজেপি নেতা প্রশান্ত মজুমদার এবং তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ এবং কংগ্রেস নেতা অসম থেকে সঞ্জীব রায়। প্রত্যেককে আজকে আমাদের আজকের এই আলোচনায় আসার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।